আমরা আজকের এই এমসিকিউ ক্লাস একটা সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করব। সেটা হলো এই কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য রেজলিউশন পাওয়ার অফ হিউম্যান আই। আমি এখানে কোশ্চেন করব, তোমাদের এখানে অ্যান্সার দিতে হবে। তোমরা মনে রাখবে যখন তোমরা অ্যান্সার দেবে তখন কোশ্চেন নাম্বারটা প্লিজ লিখবে, মানে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হবে এই, এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, যেমনই হোক তোমরা কোশ্চেনটা তুলে ধরবে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তাহলে প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেজলিউশন পাওয়ার অফ হিউম্যান আই। অপশন এ 20 মাইক্রন, অপশন বি 20 মিলিমিটার, অপশন সি 300 ন্যানোমিটার, অপশন ডি 200 ন্যানোমিটার। একদম ঠিক, মেজরিটি অ্যান্সার দিচ্ছে অপশন এ। হিউম্যান আইয়ের রেজলিউশন পাওয়ার হচ্ছে 200 মাইক্রোমিটার। মানে কি, যে সকল মাইক্রো অর্গানিজম অথবা যে সকল মাইক্রোস্কোপিক অবজেক্টস এই যে 200 মাইক্রোমিটারের থেকেও ছোট হবে তাদেরকে হিউম্যান চোখ দেখতে পারবে না। অ্যাজ এ মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এই মাইক্রোমিটার, ন্যানোমিটার এই কনসেপ্টগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সবসময় মনে রাখবে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোমিটার, আর 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 1000 ন্যানোমিটার, আর 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে তোমাদের মানে কোয়েশ্চেনটা এরকমও দিতে পারে যে হিউম্যান আইয়ের রেজলিউশন কত হতে পারে, 200 মাইক্রোমিটার, এর পরিবর্তে এরকম দিতে পারে 0.2 মিলিমিটার। তাহলে তখন এই 0.2টা অ্যান্সার করতে হবে, মানে 200 মাইক্রোমিটার ধরো তোমাদের দেয়নি, তোমাদের দিয়েছি 0.2 মিলিমিটার, তখন 0.2টা অ্যান্সার করতে হবে। তাহলে এই কারণে আমাদের এই স্কেলটা মনে রাখতে হবে যে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 1000 ন্যানোমিটার, আর 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2, হু ইনভেন্ট মাইক্রোস্কোপ। সৌরভদার ক্লাসে তোমরা সবাই শুনেছো, সৌরভদা খুব ভালো করে বুঝিয়েছে। বলো এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে, হু ইনভেন্ট মাইক্রোস্কোপ। অপশন এ লিউয়েনহক, যেটা বলছে হচ্ছে অ্যান্টোনিও ফিলিপস ভন লিউয়েনহক। অপশন বি আর্ন রুস্কো আর ম্যাক্স নল। অপশন সি লুই পাস্তুর। অপশন ডি হ্যান্স অ্যান্ড জ্যাকারসন জনসন। সবাই অ্যান্সার দেওয়া শুরু করে দিচ্ছে। অ্যান্সার এ, হু ইনভেন্ট মাইক্রোস্কোপ, অ্যান্সার এ দিয়েছে, কেউ দিয়েছে অ্যান্সার বি। অ্যান্সার বি কেন হবে? নল আর রুস্কো তো ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল, আমি তো বলেছি মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিল। একটা জিনিস মনে রাখবে, তোমরা আশা করি অনেক এক্সামই দিয়েছো, সিবিটি এক্সামগুলোতে কি হয় জানো, যখন তোমরা কম্পিউটারে পরীক্ষা দাও না, তোমাদের রোল নাম্বার, যাতে করে ওই এক্সামের কোয়েশ্চেনটা কপি না হয় এই কারণে রোল নাম্বার পুরো শিটের ওপর একটা ওয়াটারমার্ক হিসাবে থাকে, এরকমভাবে সারিবদ্ধভাবে ওয়াটারমার্ক হিসাবে থাকে, যার জন্য না কোয়েশ্চেন পড়তে খুব অসুবিধা হয়। এই কারণে মনে রাখবে যখন কোনো রকম কোয়েশ্চেন বুঝতে পারছো না, সবার আগে পড়া শুরু করবে, ভালো করে খুঁটিয়ে পড়বে, একটু সময় নেবে দরকার পড়লে, কিন্তু খুঁটিয়ে পড়বে তারপরে উত্তর দেবে, কারণ যদি ভুল উত্তর দাও তাহলে, হ্যাঁ ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল, যদি ভুল উত্তর দাও তাহলে নেগেটিভ মার্কিং হওয়ার একটা চান্স থাকে। এই কারণে বলছি সবসময় কোনো রকম কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোমাদের সবার আগে যেটা করতে হবে সেটা কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। এবার দেখো সবাই এখানে বলছে হু ইনভেন্ট মাইক্রোস্কোপের মানে অ্যান্সারটা হচ্ছে লিউয়েনহক, ভন লিউয়েনহক, কিন্তু এটা একটা ভুল অ্যান্সার। কেন ভুল? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন লিউয়েনহক, কিন্তু বর্তমানে জানা গেছে যে প্রপারলি মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন হ্যান্স অ্যান্ড জ্যাকারসন জেনসন্স, মানে এরা হচ্ছে জেনসন্স ব্রাদার। এরা কি, এরা একজন ডাচ, মানে যারা চশমা বানায়, স্পেকটিক্যাল মেকার, ডাচ স্পেকটিক্যাল মেকার। এরা হচ্ছে 1560 খ্রিস্টাব্দে, যখন লিউয়েনহক বেঁচেও ছিল না, 1560 খ্রিস্টাব্দে সবার প্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল। আমরা কি এতদিন পড়েছি যে মানে লিউয়েনহক সবার প্রথম সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল, কিন্তু এটা হচ্ছে ভুল কথা। এখন নতুনভাবে জানা গেছে যে হ্যান্স অ্যান্ড জ্যাকারসন জনসন সবার প্রথমে হচ্ছে 1560 খ্রিস্টাব্দে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল। ওকে, নেক্সট, হু ইজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি। এটার উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 3, আমি বলেছিলাম তোমরা যখন উত্তর দেবে না তখন কোয়েশ্চেন নাম্বারটা লিখবে, না হলে আমার বুঝতে অসুবিধা হয়। তো কাইন্ডলি কোয়েশ্চেন নাম্বার, তোমাকে Q3ও লিখতে হবে না, তুমি শুধু 3 লিখবে তারপরে উত্তর দেবে। ওকে, তাহলে কি বলছে, হু ইজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি। দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি,
হ্যাঁ, আগেরটা জেনসেন ব্রাদার হবে, ওটা জেনসেন ব্রাদার্স হবে, একদম ঠিক। কারণ এখন নতুনভাবে দেখা গেছে যে লুয়েনহকের পরিবর্তে জেনসেন ব্রাদার্স মানে হ্যান্স অ্যান্ড জেনসেন্স সবার প্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল। হ্যাঁ, হু ইজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি, এটা বলো। একদম ঠিক, ফাদার অফ মাইক্রোবায়োলজি হচ্ছে লুইস পাস্তুর। নেক্সট, দ্য কনসেপ্ট অফ স্টেরিলাইজেশন ইজ ইন্ট্রোডিউসড বাই হুম? এই কোশ্চেনটার অ্যান্সার দাও। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, লেটেস্টটাই মানতে হবে, কারণ ওগুলো সব বইগুলো হচ্ছে পুরনো সিলেবাসের ওপর বেস করে রয়েছে, কিন্তু এটা রিসেন্ট জানা গেছে যে হ্যানসেন ব্রাদারই প্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল। ঠিক আছে, কোশ্চেন যদি আসে তোমরা হ্যানসেন ব্রাদার লিখতে পারো, ভন লুয়েনহক করেননি, সেটার প্রকৃত প্রমাণ জানা গেছে সেটা। তাহলে কনসেপ্ট অফ স্টেরিলাইজেশন দিয়েছিলেন লুইস পাস্তুর, একদম ঠিক কথা। চলো নেক্সট, এবার আমরা একটু লুইস পাস্তুর সম্বন্ধে জেনে নিই, যাতে করে তোমাদের লুইস পাস্তুরের কেন ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হচ্ছে, কি ইম্পর্টেন্স রয়েছে লুইস পাস্তুরের। আমি জানি সৌরভদা পড়িয়েছেন, বাট একটা রিভিউ দেওয়ার জন্য অথবা রিক্যাপ দেওয়ার জন্য তোমাদের একটু বলে দিচ্ছি। সবসময় মনে রাখবে, একটা ফ্রেজ আমি একটা বানিয়েছি, ফ্রেজ মানে একটা এরকম একটা লাইন লিখেছি, লাইনটা যদি তুমি মনে রাখো, লুইস পাস্তুরের সব কাজ তুমি মনে রাখতে পারবে। একটু জুম করে দিচ্ছি, লাইনটাতে কি বলছে, লাইনটাতে বলছে ফার্মেন্ট মিল্ক উইদাউট পাস্তুরাইজেশন, মানে পাস্তুরাইজেশন ছাড়া মিল্ককে মাইক্রোবস কি করে ফার্মেন্ট করে দেয়। তারপরে কি বলছে, সেকেন্ড লাইন বলছে উইদাউট স্টেরিলাইজেশন জার্মস গ্রিউ ইন লিকুইড মিডিয়া জেনারেলি ইউজ ফর ভ্যাকসিন প্রিপারেশন। তুমি যদি এই লাইনটা মনে রাখতে পারো, তাহলে লুইস পাস্তুরের কি কি অবদান আছে মাইক্রোস্কোপে, মাইক্রোবায়োলজিতে, তাহলে তুমি সেগুলো বলতে পারবে। তাহলে কি বলছে, মাইক্রোবস ফার্মেন্ট মিল্ক উইদাউট পাস্তুরাইজেশন। তাহলে লুইস পাস্তুর হচ্ছে মাইক্রোবায়োলজির ফাদার। তাহলে মাইক্রোবস থেকে তুমি মাইক্রোবায়োলজির ফাদারটা মনে রাখতে পারবে। লুইস পাস্তুর হলেন প্রথম যিনি ফার্মেন্টেশন আবিষ্কার করেছিলেন। তারপরে কি, ইনি পাস্তুরাইজেশন অফ মিল্ক আবিষ্কার করেছিলেন। তারপরে কি, উইদাউট স্টেরিলাইজেশন জার্মস ডিউ ইন লিকুইড মিডিয়া, মানে কি, ইনি প্রথম সেই সায়েন্টিস্ট যিনি এই স্টেরিলাইজেশনের কনসেপ্টটা মানুষের সামনে বা বিজ্ঞানের সামনে নিয়ে এসেছিলেন। তারপরে উনি কি করেছিলেন, উনি জার্ম থিওরিকে দিয়েছিলেন, জার্ম থিওরি দিয়েছিলেন, এবং স্পন্টেনিয়াস যে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে সেই স্পন্টেনিয়াস জেনারেশন যে থিওরিটা, সেটাকে খারিজ করেছিলেন উনি। আর তারপরে কি করেছিলেন উনি, লিকুইড মিডিয়া, উনি হচ্ছে সেই সায়েন্টিস্ট যিনি প্রথম লিকুইড মিডিয়া আবিষ্কার করেছিলেন। এবং তারপরে উনি কিছু ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এই কারণে কি বলছি, কি কি ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন উনি, রেবিস, অ্যানথ্রাক্স অ্যান্ড ফাউল কলেরা, এই তিনটে ভ্যাকসিন উনি আবিষ্কার করেছিলেন। তার মানে তোমরা যদি এই ফ্রেজটাকে মুখস্থ করতে পারো বা ফ্রেজটাকে মনে রাখতে পারো, তাহলে লুইস পাস্তুরের আবিষ্কারগুলো তুমি মনে রাখতে পারবে। তাহলে ফ্রেজটা কি বলছে, মাইক্রোবস ফার্মেন্ট মিল্ক উইদাউট পাস্তুরাইজেশন, without sterilization germs grew in liquid media, that liquid media is generally used for vaccine preparation. তার মানে এর মাধ্যমে, এই মাধ্যমে পুরো তুমি লুইস পাস্তুরের সব অবদান তুমি মনে রাখতে পারবে। তো চলো নেক্সট এটা পড়া যাক, নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ দ্য ফাদার অফ ব্যাকটেরিওলজি? এই কোয়েশ্চেনের অ্যান্সার দাও। কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার দাও। হু ইজ দ্য ফাদার অফ ব্যাকটেরিওলজি? অপশন এ রবার্ট কচ, অপশন বি লুইস পাস্তুর, অপশন সি পার্ল আর্লিচ, অপশন ডি নল অ্যান্ড রুস্কো। 5 নম্বরের অ্যান্সার দাও। একদম ঠিক, 5 নম্বরের অ্যান্সার হলো রবার্ট কচ। রবার্ট কচ হচ্ছেন একজন জার্মান সায়েন্টিস্ট, যিনি একজন প্র্যাকটিশনার, মানে একজন ডক্টর ছিলেন, যিনি ফিজিক্যাল প্র্যাকটিশনার হিসাবে জার্মানে খ্যাত ছিলেন। তারপরে আস্তে আস্তে এই ব্যাকটেরিওলজির কনসেপ্টটা নিয়ে আসা শুরু করেন। এই কারণে এনাকে ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয়। নেক্সট, who discovered solid media and introduced production of isolation of pure culture? মানে সবার প্রথমে সলিড মিডিয়া কে আবিষ্কার করেছিলেন এবং সেই সলিড মিডিয়াতে কিভাবে পিওর কালচার গ্রো করা যায় সেটাকে দেখিয়েছিলেন, সেটার প্রতি পথ দেখিয়েছিলেন কে? কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার দাও। হু ডিসকভার সলিড মিডিয়া
and introduce production of isolation of pure culture? Option A, Paul Ehrlich, option B, Louis Pasteur, option C, Robert Koch, and option D, Nolan Rusko. একেবারে ঠিক, সি হচ্ছে অ্যান্সার, রবার্ট কচ। রবার্ট কচ বললাম না ব্যাকটেরিওলজির জনক, উনি সবার প্রথমে সলিড মিডিয়াটা আবিষ্কার করেছিলেন এবং সলিড মিডিয়াতে যে কি ধরনের কলোনি তৈরি হচ্ছে বা পিওর কালচার কিভাবে তৈরি হচ্ছে উনি প্রথমে দেখিয়েছিলেন। কোয়াড্রেন্ট স্ট্রিকিং বা এইসব সব উনি আবিষ্কার করেছেন। Question number 7. Who discovered tuberculosis, anthrax and cholera bacteria? এখানে একটা জিনিস বলে দিই, তোমরা অ্যান্সার দেওয়ার আগে, যে এই যে টিউবারকুলোসিস, অ্যানথ্রাক্স আর কলেরা ব্যাকটেরিয়া মানে যে আবিষ্কার করেছেন সে কিন্তু আগে থেকে বলেছি লুইস পাস্তুর না। একটা কনফিউশন কি হয়, লুইস পাস্তুর আবিষ্কার করেছিলেন অ্যানথ্রাক্স, ফাউল কলেরা আর রেবিসের ভ্যাকসিন। লুইস পাস্তুর কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোকে আবিষ্কার করেননি, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, তার মানে অপশনটা লুইস পাস্তুর হবে না। তাহলে কি অপশন হবে? একেবারে ঠিক, রবার্ট কচ। রবার্ট কচ সবার প্রথমে টিউবারকুলোসিস, অ্যানথ্রাক্স আর কলেরা ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছিলেন। আর লুইস পাস্তুর এই সকল মানে শুধুমাত্র টিউবারকুলোসিস বাদ দিয়ে অ্যানথ্রাক্স, কলেরা আর হচ্ছে তোমার কেন বলে রেবিস ভ্যাকসিন, এই তিনটে ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। চলো নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেন। হুইচ ব্যাকটেরিয়া ফলোস কস্ট পস্টুলেট? কোন ব্যাকটেরিয়াটা কস্ট পস্টুলেটকে ফলো করে? এই কথাটা, এই কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। কোনো কোয়েশ্চেন দেওয়ার মানে অ্যান্সার দেওয়ার আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়ার চেষ্টা করবে। কি বলেছি? হুইচ ব্যাকটেরিয়া ফলোস কস্ট পস্টুলেট। কস্ট পস্টুলেটকে কোন ব্যাকটেরিয়া ফলো করে? 8 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার দাও, তারপরে আমি ডিটেলসে বলবো বিষয়টা। ম্যাক্সিমাম মেজরিটি ডি অ্যান্সার করছে, তাহলে অ্যান্সার কি বলছে সবাই? বি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, কস্ট পস্টুলেট কি জিনিস সেটা আমি পরে বলছি। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, তারপরে হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম আর নিজেরিয়া গনোরি, এরা তিনটে হচ্ছে কোনোদিনও কস্ট পস্টুলেটকে ফলো করে না, এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এখানে অ্যান্সার হবে। একদমই ঠিক কথা। আবার কোশ্চেনের অ্যান্সার সি কে দিচ্ছে, সি হবে না, ডি অ্যান্সার হবে। ওকে, কস্ট পস্টুলেট শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়াম, এখানে এই চারটে ব্যাকটেরিয়ার মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ফলো করে। নেক্সট এবার পড়বো রবার্ট কচ সম্বন্ধে একটু রিক্যাপ করার চেষ্টা করছি। ওকে, রবার্ট কচ কে ফাদার অফ ব্যাকটেরিওলজি বলে। ইনি তার যে সাইন্টিফিক মানে ইনভেনশন গুলো করেছিলেন না, উনি হচ্ছে 1843 থেকে 1910 অবধি করেছিলেন। রবার্ট কচ সবার প্রথমে সলিড মিডিয়া কনসেপ্টটা দিয়েছিলেন এবং পিওর কালচার সলিড মিডিয়াতে কিভাবে গ্রো করা যায় সেটাকে প্রথম প্রকাশ করেছিলেন সবার সামনে। তারপরে উনি হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন করে মানে প্রিপারেশনের প্রসিডিওর সবার প্রথমে আবিষ্কার করেছিলেন, এবং আমি যেরকম বলেছিলাম টিউবারকুলোসিস, অ্যানথ্রাক্স, কলেরা ব্যাকটেরিয়া উনি আবিষ্কার করেছেন। উনি সবার প্রথমে এই যে স্টেনটা, স্টেনিং টেকনিক সবার প্রথমে আবিষ্কার করেছিলেন। অ্যানিলিন ডাইয়ের মাধ্যমে ব্লাড এবং টিস্যুকে স্টেন করা শুরু করেছিলেন উনি সবার প্রথমে। আর তারপরে কি বলছে, ইনি মানে কচ ফেনোমিনানটা আবিষ্কার করেছিলেন। কচ ফেনোমিনান কি জিনিস? উনি দেখেছিলেন যখন কোনো ল্যাবরেটরিতে থাকা গিনিপিগকে, যেটা অলরেডি টিউবারকুলোসিস দ্বারা ইনফেক্টেড, তার গায়ে যদি আমি টিউবারকুলার প্রোটিন অথবা টিউবারকুলার ব্যাকটেরিয়া যদি ইনসার্ট করি, তাহলে তার গায়ে একটা হাইপার সেন্সিটিভিটি শো করছে। এটাকেই বলে কচ ফেনোমিনান। এই হাইপার সেন্সিটিভিটির উপর বেস করেই আমরা টিউবারকুলিন টেস্টকে তৈরি করতে পেরেছি। তাহলে টিউবারকুলিন টেস্টে কি হয়? টিউবারকুলিন টেস্টে কোনো ব্যক্তি প্রিভিয়াসলি টিবি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়েছিলেন নাকি তা সেটা দেখা যায়। কিভাবে দেখা যায়? যদি কোনো ব্যক্তি টিবি দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে পাস্টে, তাহলে তার টিবির এগেনস্টে কিছু লিম্ফোসাইট মেমোরি সেল ডেভেলপড হয়ে থাকে। এই লিম্ফোসাইট গুলো সাবসিকুয়েন্টাল টিবি, যদি আমি কোনো প্রোটিন, টিউবারকুলিন প্রোটিন যদি আমি কারোর বডিতে ইনসার্ট করে দিই না, তখন এই লিম্ফোসাইট গুলো উইথ দ্য হেল্প অফ ম্যাক্রোফাজেস এখানে একটা গ্রানুলোমা তৈরি করে। গ্রানুলোমা মানে কি? এখানে অ্যাগ্রিগেট অফ লিম্ফোসাইট তৈরি হয়। এই অ্যাগ্রিগেট অফ লিম্ফোসাইট থাকার জন্য এখানে এরিথ্রিমা আর ইনডিউরেশন তৈরি। এরিথ্রিমা মানে কি? এখানে লাল হয়ে যাবে স্কিনটা এবং তার সাথে স্কিনটা হালকা ফুলে ওঠে। এটাই হচ্ছে টিউবারকুলিন টেস্ট।
টিউবারকুলিন টেস্টের মাধ্যমে এই কচ ফেনোমেননকেই দেখা হয়। ওকে, নেক্সট এবার আমরা পড়ব কজ পস্টুলেট কি বলছে। কজ পস্টুলেট বলছে কোনো একটা মাইক্রো অর্গানিজম যেটা কোনো ডিজিজের সাথে যুক্ত নাকি বা সেই মাইক্রো অর্গানিজমের জন্য সেই ডিজিজটা হচ্ছে নাকি সেটা ধরার মেন উপায় কজ পস্টুলেট বলে দিচ্ছে। কি বলছে কজ পস্টুলেটের প্রথম রুল বলছে কোনো মাইক্রো অর্গানিজমকে কোনো ডিজিজের সাথে অ্যাসোসিয়েট করার আগে আমাদের জানতে হবে সেই মাইক্রো অর্গানিজমটা কনস্ট্যান্টলি সেই ডিজিজের সাথে সেই ডিজিজ অথবা তার ডিজিজের লিশনের সাথে প্রেজেন্ট থাকতে হবে। মানে ডিজিজ যেমনভাবে প্রেজেন্ট থাকতে হবে সেই ডিজিজের সাথে কনস্ট্যান্টলি সেই মাইক্রো অর্গানিজমটা পাওয়া যাবে। সেকেন্ডলি বলছে যদি সেই ডিজিজের লিশন থেকে আমরা কালচার করে পিওর আইসোলেট অফ দ্যাট মাইক্রো অর্গানিজম পাওয়া যেতে পারে। থার্ডলি কি বলছে যদি আমি এই পিওর আইসোলেট থেকে আমি ইনোকুলাম নিয়ে যদি আমি কোনো ল্যাব অ্যানিমেলের মধ্যে এই মানে ব্যাকটেরিয়াটাকে ইনোকুলেট করি তাহলে এই ল্যাব অ্যানিমেল সেম ডিজিজ যেটা হচ্ছে হোস্টের বডিতে ছিল মানে আমাদের টেস্ট সাবজেক্টের বডিতে ছিল সেম ডিজিজ এই ল্যাব অ্যানিমেলের উপর পাওয়া যাবে। তারপরে কি বলছে ল্যাব অ্যানিমেলে যে ডিজিজটা রয়েছে সেই ডিজিজটাকে থেকে যদি আমি আবার কালচার করি তাহলে এগেইন সেম ব্যাকটেরিয়ার পিওর কালচার আইসোলেট হবে। এটাই হচ্ছে কজ পস্টুলেট। নেক্সট কজ পস্টুলেটে আবার কিছু আরেকটা পয়েন্ট অ্যাড করা হয়েছে যে ব্যাকটেরিয়াটা কোনো হোস্টকে ইনফেক্ট করছে তার সেরামে সেই ব্যাকটেরিয়া এগেনস্টে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে বলছে হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে 5 নম্বর পয়েন্ট বলতে হচ্ছে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। যে ব্যাকটেরিয়াটা ইনফেক্ট করছে তার এগেনস্টে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। এই হচ্ছে কজ পস্টুলেট। এবার আবার এমসিকিউ এ ফিরে যাই আমরা। এরপরে কোশ্চেন হচ্ছে হু ডিসকভার অ্যাসিড ফাস্টনেস অফ দ্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, মানে টিবি ব্যাসিলাসের যে অ্যাসিড ফাস্টনেস সেটা কে ডিসকভার করেছিল। অপশনগুলো শুনে নাও। পার্ল আর্লিচ, বি হচ্ছে লুইস পাস্তুর, সি হচ্ছে রবার্ট কচ আর ডি হচ্ছে নল অ্যান্ড রুস্কো। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলো কি হবে। হু ডিসকভার দ্য অ্যাসিড ফাস্টনেস অফ টিউবারকুলার ব্যাসিলাস। আমরা আগে জেনেছি যে টিউবারকুলার ব্যাসিলাসটা ইনভেন্ট করেছিলেন হচ্ছে রবার্ট কচ, কিন্তু অ্যাসিড ফাস্ট ব্যাসিলাসের যে অ্যাসিড ফাস্টনেস মানে যে সে 20% বা 25% H2SO4 দিয়ে ডিকালারাইজড হবে না সেটা কে প্রথম আবিষ্কার করেছিল। একদম ঠিক, পার্ল আর্লিচ। পার্ল আর্লিচ হলেন সেই বিজ্ঞানী যিনি সবার প্রথম এই অ্যাসিড ফাস্টনেস অফ টিউবারকুলার ব্যাসিলাসকে আইডেন্টিফাই করেছিল। এখানে অনেকে গুলিয়ে ফেলে, টিউবারকুলার ব্যাসিলাস সবার প্রথমে ইনভেন্ট করেছিলেন রবার্ট কচ, কিন্তু টিউবারকুলার ব্যাসিলাসের যে অ্যাসিড ফাস্টনেস সেটা সবার প্রথমে দেখেছিলেন পার্ল আর্লিচ। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। হু ইজ দ্য ফাদার অফ কেমোথেরাপি। এই কোশ্চেনটার অ্যান্সার দাও। এটা সৌরভদা খুব বারবার করে তোমাদের বলে দিয়েছিল, হু ইজ দ্য ফাদার অফ কেমোথেরাপি। অপশনগুলো বলে দিই, নল অ্যান্ড রুস্কো অপশন এ, অপশন বি হচ্ছে লুইস পাস্তুর, অপশন সি হচ্ছে রবার্ট কচ, অপশন ডি হচ্ছে পার্ল আর্লিচ। একেবারে ঠিক, অপশন হবে ডি, পার্ল আর্লিচকে ফাদার অফ কেমোথেরাপি বলা হয়। কেন বলা হয় সেগুলো সাবসিকুয়েন্টাল কোশ্চেনগুলোতে তোমরা জানতে পারবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। হু ইনভেন্ট দ্য ফার্স্ট কিওর অফ সিফিলিস। সিফিলিসের যে সবার প্রথম যে কিওরটা সেটা কে আবিষ্কার করেছিলেন। অপশন এ নল অ্যান্ড রুস্কো, অপশন বি লুইস পাস্তুর, অপশন সি রবার্ট কচ, অপশন ডি পার্ল আর্লিচ। একদম ঠিক, এই তো উত্তর দিয়ে দিচ্ছে, ম্যাজিক বুলেট ফর সিফিলিস। কে, অ্যান্সারটা দাও। পার্ল আর্লিচ, একেবারে ঠিক। এই তো তোমরা সবাই পড়াশোনা করছো, ভালো পড়াশোনা করছো। ঠিক আছে, হবে হবে, এই ব্যাচ দিয়ে হবে। কোয়েশ্চেন 12, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কিওর অফ সিফিলিস। সিফিলিসের প্রথম কিওর যে মেডিসিনটা তার নাম কি বলো। অপশন এ স্যালভারসন, অপশন বি অপটোচিন, অপশন সি অ্যামিকাসিন, অপশন ডি নান অফ দিস। এই তিনটে কম্পাউন্ডের মধ্যে কোনটা, তিনটের একটাও না, না তিনটের মধ্যে একটা সিফিলিসের প্রথম কিওর। অনেকে ঠিক উত্তর দিচ্ছ, আর অনেকে ভুল উত্তরও দিচ্ছ। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ঠিক, এরকম অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া থাকবে, এরকম একটা কেমিক্যালের নাম দেওয়া থাকবে। একেবারে ঠিক, স্যালভারসন। স্যালভারসন হচ্ছে একটা আর্সেনিক কম্পাউন্ড।
যেহেতু সবার প্রথমে পার্ল আর্লিচ এই স্যালভারসন নামের কেমিক্যালটা আবিষ্কার করেছিলেন, যেটাকে দিয়ে সিফিলিস কিওর করা যায়, এই কারণে তাকে ফাদার অফ কেমোথেরাপি বলা হয়। এবার দেখলে তুমি এই একটা কোশ্চেন, ফাদার অফ কেমোথেরাপি থেকে 3-4টে রকমের কোশ্চেন তৈরি হয়ে গেল। সুতরাং আমাদের একটু ডিপে গিয়ে পড়তে হবে, বইয়ের সাথে তাল মিলিয়ে আমরা যেই জিনিসগুলো, যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করছি সেগুলো দিয়ে তোমাদের পড়তে হবে। ইন্ডেক্সটাকে, ইন্ডেক্স অনেক কোশ্চেনের অ্যান্সার তুমি ভুল দিচ্ছ। আমি এইমাত্র কি বললাম, অ্যান্সারটা হচ্ছে সালভারসন। সালভারসন হচ্ছে একটা কেমোথেরাপিক ড্রাগ যেটা সিফিলিসকে কিওর করতে সাহায্য করে, যেটা সবার প্রথমে পার্ল আর্লিচ আবিষ্কার করেছিলেন, এবং এটার নাম দিয়েছিলেন উনি ম্যাজিক বুলেট। এটা হচ্ছে একটা আর্সেনিক কম্পাউন্ড যুক্ত ড্রাগ। তো চলো নেক্সট দেখা যাক। কোশ্চেন নাম্বার 13, হু ইনভেন্ট ব্যাকটেরিয়াল ফিল্টার? এই কোশ্চেনটা অনেক আছে, কারণ এই ব্যাকটেরিয়াল ফিল্টারের একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে। হু ইনভেন্ট ব্যাকটেরিয়াল ফিল্টার? তেরোর অ্যান্সারটা দাও। ক্রিশ্চিয়ান গ্রাম, অ্যান্সার এ। অ্যান্সার বি হচ্ছে কার্ল চেম্বারল্যান্ড, অ্যান্সার সি হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, আর ডি হচ্ছে নল রুস্কো। কোনটা অ্যান্সার হবে? এটা অনেকটা মিক্সড অ্যান্সার পাচ্ছি। এটা তোমরা মনে রাখবে, ব্যাকটেরিয়াল ফিল্টারের ইম্পর্টেন্সটা কোথায়। জেনারেলি ব্যাকটেরিয়াল ফিল্টার হচ্ছে একটা পোর্সেলিন ফিল্টার। পোর্সেলিন ফিল্টার মানে কি? পোর্সেলিন হচ্ছে একটা চিনেমাটি জাতীয় জিনিস, ঠিক আছে? এই চিনেমাটি জাতীয় এই ফিল্টারটার মাধ্যমে ব্যাকটেরিয়া পাস করতে পারে না। তাহলে এটার কি অ্যাডভান্টেজ রয়েছে? যদি একটা সলিউশনের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো যদি প্রেজেন্ট থাকে, তাহলে কি আমরা ব্যাকটেরিয়াকে ফিল্টার করে শুধুমাত্র ভাইরাস পার্টিকেলকে আইসোলেট করতে পারবো। সবার প্রথমে এই ব্যাকটেরিয়াল ফিল্টারের ইম্পর্টেন্সটা হচ্ছে এইটাই। এই ব্যাকটেরিয়াল ফিল্টার আবিষ্কার হওয়ার জন্য আমরা ভাইরাসকে আইসোলেট করতে পেরেছিলাম। এই ব্যাকটেরিয়াল ফিল্টারের আবিষ্কারের যে ক্রেডিটটা, সেটা যাওয়া হয় চার্লস চেম্বারল্যান্ডের ওপর। এটা কি করে মনে রাখবে? চেম্বারল্যান্ড থেকে তুমি এই জিনিসটা মনে রাখতে পারবে। জেনারেলি ফিল্টার আমরা কিসে ইউজ করি? ফিল্টার আমরা ইউজ করি জলকে পরিশুদ্ধ করার জন্য। জল কিসের মধ্যে থাকে? একটা চেম্বারের মধ্যে থাকে। তাহলে চার্লস চেম্বারল্যান্ড থেকে, এই চেম্বারল্যান্ড থেকে তুমি মনে রাখতে পারবে যে ইনি হচ্ছেন ব্যাকটেরিয়াল ফিল্টার আবিষ্কার করেছিলেন। তাহলে আমি এখানে কি বললাম? ব্যাকটেরিয়াল ফিল্টার হচ্ছে একটা পোর্সেলিন ফিল্টার, যেটার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া পার্টিকেল ট্রাভেল করতে পারে না, কিন্তু অপরদিকে ভাইরাস ট্রাভেল করতে পারে। ব্যাকটেরিয়াল ফিল্টারের আর একটা ইম্পর্টেন্স আছে, যখন আমরা কোনো রকম মানে কি ব্যাকটেরিয়াল ভ্যাকসিন তৈরি করি না, তখন স্টেরিলাইজেশনের জন্য ব্যাকটেরিয়াল ফিল্টার ইউজ করা হয়। কারণ অনেক সময় কি দেখা যায়, ব্যাকটেরিয়াল ভ্যাকসিনগুলো যদি আমরা হিটের মাধ্যমে স্টেরিলাইজেশন করতে থাকি না, তখন ব্যাকটেরিয়াল প্রোটিনগুলো ডিনেচার হয়ে যায়, তখন ব্যাকটেরিয়ার মানে যে ভ্যাকসিনটা তার কার্যক্ষমতা কমে যায়। এই কারণে ব্যাকটেরিয়াল ফিল্টারের মাধ্যমে সেই সকল ভ্যাকসিন আমরা স্টেরিলাইজেশন অথবা ব্যাকটেরিয়া ফ্রি করতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হু ডিসকভার দ্য ফার্স্ট ভ্যাকসিন? এটা তো সবাই জানি আমরা, কারণ ছোটবেলা থেকে পড়ে আসছি, ছোটবেলা জিকে থেকে আমরা পড়ে আসছি। অপশনগুলো দেখে নিই। ক্রিশ্চিয়ান গ্রাম, চার্লস চেম্বারল্যান্ড, এডওয়ার্ড জেনার, আর নল রুস্কো। কে সবার প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার দাও। একেবারে ঠিক, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার সবার প্রথম পক্স থেকে, পক্স ভাইরাসের জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এই যেহেতু সেই ভ্যাকসিনটার নাম সি ভ্যাকসিনিয়া, সেই কাউপক্সের ভাইরাসের নাম, সরি সি না, ভি ভ্যাকসিনিয়া, এই কারণে এই সেই ভাইরাসটার নাম, মানে ভাইরাসটার নাম থেকে সেই প্রোডাক্টটার নাম হচ্ছে ভ্যাকসিন। এবার হচ্ছে একটা ইমেজ বেস কোশ্চেন আমরা পড়বো। ওকে, ইমেজ বেস কোশ্চেনগুলো আমি কেন ইনক্লুড করলাম, কারণ এগুলো সিবিটিতে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামগুলোতে হয় না, সেগুলোতে ইমেজ বেসড কোশ্চেনগুলো খুব আসে, কারণ নেক্সট সিআরইতে ইমেজ বেসড কোশ্চেন ছিল। এই কারণে আমি কিছু ইমেজ বেসড কোশ্চেন এর ভেতরে, এই 50টা কোশ্চেনের সেটের ভেতরে ইনক্লুড করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আরো কিছু নতুন জানতে পারবে। এখানে বলছে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এখানে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, এই ইনস্ট্রুমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। কি রয়েছে? অপশন এ প্রিমিটিভ টেলিস্কোপ, অপশন বি প্রিমিটিভ সার্জিক্যাল ফরসেপ, অপশন সি সার্জিক্যাল স্ক্রু, অপশন ডি প্রিমিটিভ মাইক্রোস্কোপ।
অ্যান্সার দাও, 15 নম্বরের অ্যান্সার দাও। এটা কিসের ছবি তোমাদের দেখে কি মনে হচ্ছে? একেবারে ঠিক, এটা হচ্ছে প্রিমিটিভ মাইক্রোস্কোপ। জানো এই যে মাইক্রোস্কোপটা না, এটা আবিষ্কার করেছিলেন, আমরা যেটা পড়েছিলাম, অ্যান্টোনিও ভন লুইনহক একটা সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। এটা সার্জিক্যাল স্ক্রু না, এটা বাবা, এটা হচ্ছে প্রিমিটিভ মাইক্রোস্কোপ। এটা অ্যান্টোনিও ভন লুইনহক এই মাইক্রোস্কোপটা সবার প্রথমে আবিষ্কার করেছিলেন। এখানে কি করা হয় দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় একটা, একটু বড় করে দিচ্ছি তোমাদের জন্য, এখানে একটা ছোট এরকম নব টাইপের রয়েছে। এই ছোট যে নবটা না, এখানে একটা লেন্স লাগানো রয়েছে, আর এর সামনে এখানে একটা পিন রয়েছে। আমরা যেই সাবস্টেন্সটা দেখতে চাই সেটা এই পিনের ওপর প্লেস করতে হয়। যেই সাবস্টেন্সটা আমরা দেখতে চাইবো সেটা এই পিনের ওপর প্লেস করব, এবং পেছন থেকে চোখ লাগিয়ে আমরা, এখান থেকে পেছন থেকে চোখ লাগিয়ে আমরা এই মাইক্রোস্কোপিক্যাল এই সাবজেক্টটাকে আমরা দেখতে পারবো। অ্যান্টোনিও ভন লিউয়েনহক সবার প্রথমে এই মাইক্রোস্কোপটা আবিষ্কার করেছিলেন। এটা একটা প্রিমিটিভ মাইক্রোস্কোপ। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। 16 নম্বর, আমরা মাইক্রোস্কোপির যে কোশ্চেনগুলো আছে না, সেগুলো সম্বন্ধে পড়ার চেষ্টা করব। কি লিখছে? ওকে, ঠিক আছে। এরকম না, এরকম ইমেজ বেস কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ইমেজ বেস কোশ্চেনগুলো এখন খুব আসছে, তোমরা চেষ্টা করবে ইমেজ বেস কোশ্চেনগুলোর উপরে একটু জোর দিতে। এবার এইচআরবির যেহেতু নতুন এটা না, নতুন, এবার আমরা বলতে পারবো না যে কি ধরনের কোশ্চেন করছে, এই কারণে আমরা সব রকম একটা ককটেল টাইপের কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা সব রকম ভাবে তৈরি থাকো। ওকে, চলো 16 নম্বর কোশ্চেন কি বলছে? রিজলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ ডিপেন্ডস প্রাইমারিলি অন হোয়াট? অপশন এ ম্যাগনিফিকেশন, অপশন বি নিউমেরিটিক অ্যাপারচার আর ওয়েভলেন্থ, অপশন সি হচ্ছে টাইপ অফ আইপিস, আর অপশন ডি হচ্ছে টিউব লেন্থ। বলো কোশ্চেনটার অ্যান্সার কি হবে? একটা মাইক্রোস্কোপের যে রিজলভেশন পাওয়ার বা রিজলভিং পাওয়ার মানে কি? যেই মাইক্রোস্কোপের রিজলভেশন পাওয়ার যত বেশি, তার রেজলিউশন তত বেশি। রেজলিউশন মানে কি? আমরা সবাই ভিডিও দেখি, ভিডিওতে যদি আমরা 144p কোনো ভিডিও দেখি, তাহলে ভিডিওটা ফেটে ফেটে যাবে, আমরা ভালো করে বুঝতে পারবো না। যদি ভিডিওটা হচ্ছে তোমার ফুল এইচডিতে দেখি, তাহলে একদম প্রপারলি ক্রিস্প ক্লিয়ার ভিডিওটা দেখতে পারবো। এই কারণে মাইক্রোস্কোপেও সেম, মাইক্রোস্কোপে যদি আমার ক্লিয়ার ভিউ লাগে, তাহলে তার নিউমেরিটিক অ্যাপারেচার এবং ওয়েভলেন্থকে আমাদের ঠিক রাখতে হয়। যদি আমরা নিউমেরিটিক অ্যাপারেচার আর ওয়েভলেন্থকে ঠিক রাখি, একদম ক্রিস্প ক্লিয়ার রেজলিউশন অফ ইমেজ পাবো। তাহলে অপশন হবে বি, রিজলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ ডিপেন্ডস মোস্টলি অন নিউমেরিটিক অ্যাপারেচার অ্যান্ড ওয়েভলেন্থ। একদমই তাই। চলো কোয়েশ্চেন নাম্বার 17, immersion oil is used with 100x objective lens to, option A increase magnification, option B decrease refraction of light, option C protect lens, option D change color contrast. বলো এটার অ্যান্সার কি হবে? ইমার্শন অয়েলের কাজ কি বলো? কেউ বলছে ইনক্রিজ ম্যাগনিফিকেশন, কেউ বলছে ডিক্রিজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লাইট, আবার কেউ বলছে কালার কন্ট্রাস্টকে চেঞ্জ করে। বাবা, কালার কন্ট্রাস্ট কি করে চেঞ্জ করে তুমি বলো? এখানে একটা মিক্সড রিয়াকশন পাওয়া যাচ্ছে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ইমার্শন অয়েল জেনারেলি এই যে ডিক্রিজ রিফ্র্যাকশন অফ লাইটকে প্রমোট করে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যে লাইট মাইক্রোস্কোপ ইউজ করি না, তার কত রকমের অবজেক্টিভ লেন্স হয়? একটা হয় 4x, একটা হয় 10x, একটা হয় 40x, একটা হয় 100x। 4x মাইক্রোস্কোপিক যে অবজেক্টিভ লেন্সটা রয়েছে না, সেই মাইক্রোস্কোপিক অবজেক্টিভ লেন্সের যেখানে লেন্স থেকে আলো ঢোকে না, সেই এরিয়াটা অনেকটা ওয়াইড হয়, মানে এই জায়গাটা, এই যে মানে এটা হোলটা রয়েছে না, সেটা অনেকটা ওয়াইড হয়। 10x এর লেন্সের যে ওয়াইডনেস, সেটা 4x এর তুলনায় তুলনামূলক কম। 40x এর যে লেন্সের ওয়াইডনেস, যে ছিদ্রটার ওয়াইডনেস, সেটা আরো কম। আর 100x লেন্সের যে অবজেক্টিভের ওয়াইডনেস, সেটা সব থেকে কম হয়। তাহলে আমাকে যদি 100x লেন্সের মধ্যে
বেশি পরিমাণ আলো, মানে সবসময় মনে রাখবে যত বেশি আলো তত বেশি ক্লিয়ার ইমেজ ফর দিস টাইপ অফ মাইক্রোস্কোপ, মানে যেগুলোতে আমরা হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ ইউজ করি তাদের জন্য যত বেশি আলো তত বেশি ক্লিয়ার ইমেজ। সেই হিসাবে দেখতে গেলে 100x এ খুব কম পরিমাণ আলো যাচ্ছে, যেহেতু একটা ছোট একটা ছিদ্রে যাচ্ছে। এই যে ছোট ছিদ্রের মধ্যে দিয়ে আলো যেতে যেতে অনেক সময় কি হয়, আলো ডিরেক্ট ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করতে চায় না, ওরা কি করে ডিফ্রেক্ট হয় বা রিফ্রেক্ট হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য, মানে এই রিফ্র্যাকশনটাকে প্রিভেন্ট করার জন্য 100x এ আমরা অয়েল ইউজ করে থাকি। কি অয়েল ইউজ করে থাকি? সিডারউড অয়েল ইউজ করে থাকি। আর অ্যাবসেন্স অফ সিডারউড অয়েলে কি ইউজ করে থাকি, এটাও কোশ্চেন আছে। যদি সিডারউড অয়েল তোমার কাছে না থাকে তাহলে তুমি 100x অয়েল, মানে 100x অবজেক্টিভ লেন্সের জন্য তুমি কি ইউজ করতে পারো? তখন তোমাদের বলতে হবে লিকুইড প্যারাফিন। ওকে, তাহলে লিকুইড প্যারাফিন তুমি 100x অয়েল অবজেক্টিভের জন্য ইউজ করতে পারো, বাট এখানে একটা ক্যাচ রয়েছে, লিকুইড প্যারাফিন কিন্তু সবসময় ইউজ করা যায় না, লেন্সকে ক্ষতি করতে পারে। যখন আমাদের কাছে নেই যে আমাদের সিডারউড অয়েল, তখন আমরা লিকুইড প্যারাফিন ইউজ করতে পারি। আরেকটা জিনিস বলে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4x থেকে 100x যত যাচ্ছে তখন তার এই যে আলো প্রবেশ করার যে জায়গাটা, যে হোলটা, সেটা সাইজ তুলনামূলক কমে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, এটা দিয়ে একটা কোশ্চেন আছে যে কেন বলে লাইট the hole in the objective lens, the dimension of the hole in the objective lens কে তোমাকে সিরিয়ালি বলতে হবে, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডারে, এরকম 4টে অপশন দেবে। তখন তোমাদের বলতে হবে যে সব থেকে বড় হচ্ছে 4x এর লেন্স, তারপরে হচ্ছে 10x এর লেন্সের মানে হোলটা, তারপরে হচ্ছে 40x এর লেন্স, তারপরে হচ্ছে 100x এর লেন্স। এরকমও কোশ্চেন আসে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, বেশিরভাগ ল্যাবে লিকুইড প্যারাফিন ইউজ করা হয়, কিন্তু সেসব ল্যাবের অবস্থাও খারাপ হয়ে যায়। এই কথাটা মাথায় রাখবে। চলো নেক্সট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ইমার্শন অয়েল। যে ইমার্শন আমরা অয়েল ইউজ করে থাকি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হয়ে থাকে বলো? কোশ্চেন নাম্বার 18 অ্যান্সারটা দাও। কোশ্চেন নাম্বার 18 অ্যান্সার দাও। একেবারে ঠিক। কোশ্চেন নাম্বার 18 অ্যান্সার হবে 1.51। অনেক সময় জানো কি দেয়, অপশনগুলো এরকম ভাবে দেয় 1.518, 1.610, 1.513, 1.52। তখন কি অ্যান্সার হবে জানো তো? তখন অ্যান্সার হবে 1.518। কারণ এই ইমার্শন অয়েল 1.52, যেটা অরিজিনাল প্রোটিনের বা অরিজিনাল গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটাকে পুরোপুরি মিমিক করতে পারে না। ইমার্শন অয়েল জেনারেলি 1.518 পর্যন্তই পৌঁছাতে পারে। তাহলে যদি এরকম মানে হার্ড কোশ্চেন করে, এরকম অ্যান্সার আসে, তখন তোমাদের অ্যান্সার দিতে হবে 1.518। এটা হচ্ছে প্রপার অ্যান্সার, 1.518 ইমার্শন অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.52, যেটা প্রপারলি ইমার্শন অয়েল কপি করতে পারে না। চলো 1.68 না 1.518। ওকে, চলো নেক্সট 19 নাম্বার কোয়েশ্চেন। টোটাল ম্যাগনিফিকেশন অফ এ লাইট মাইক্রোস্কোপ ইজ ক্যালকুলেটেড বাই অপশনগুলো বলে দিই। অবজেক্টিভ ম্যাগনিফিকেশন ইন্টু টিউব লেন্থ, আইপিস ম্যাগনিফিকেশন ইন্টু অবজেক্টিভ ম্যাগনিফিকেশন, আইপিস ম্যাগনিফিকেশন ইন্টু নিউমেরিক্যাল অ্যাপারেচার, অবজেক্টিভ ম্যাগনিফিকেশন ইন্টু কন্ডেন্সার ম্যাগনিফিকেশন। বলো অ্যান্সারটা কি হবে? 19-এর অ্যান্সার কি হবে? ভালো করে পড়বে, কোশ্চেন ভালো করে পড়বে, দেন উত্তর দেবে। একেবারে ঠিক। যারা ল্যাবে কাজ করে এইসব কোশ্চেন তাদের জন্য জল ভাত। ওকে, তোমাদের ল্যাবের প্র্যাকটিক্যাল যেমন থিওরি পড়তে হবে, তোমরা আমি আশা করি যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আর হেলথ ইউনিভার্সিটি থেকে পড়েছো বা অন্যান্য মেডিকেল কলেজ থেকে পড়েছো, যারা ডেইলি ডে টু ডে ওয়ার্কে যারা রয়েছো, তারা এইসব কোশ্চেন তাদের জন্য কিছুই না। একেবারে ঠিক, অপশন বি, আইপিস ম্যাগনিফিকেশন ইন্টু অবজেক্টিভ ম্যাগনিফিকেশন। তার মানে তোমাদের যেমন পড়াশোনা করতে হবে, তার সাথে তোমাদের ল্যাবের কাজটার প্রতিও মনোযোগ দিতে হবে। তাহলে ল্যাবের কাজের যে খুঁটিনাটি জিনিসপত্র, সেগুলো তোমাদের পড়তে আরো বেশি হেল্প করবে। নেক্সট, এখানে একটা জিনিস বলে দিই আগের কোশ্চেনটা, এটা কি হচ্ছে, জেনারেলি আইপিসের আমাদের যেটা চোখের কাছে থাকে সেটাকে আমরা আইপিস বলি, আর যেটা অবজেক্টিভের কাছে থাকে সেটাকে বলে অবজেক্টিভ লেন্স। আইপিসের মানে পাওয়ার থাকে 10x, আর অবজেক্টিভের বিভিন্ন রকমের পাওয়ার থাকে, 4x হয়, 10x হয়, 40x হয়,
এবং 100x হয়। সবাই জানো যে আমাদের যে ম্যাগনিফিকেশনটা সবার প্রথমে যে অবজেক্টটা থাকে না, সেই অবজেক্টটা এই আইপিসটা প্রথমে 4x এর মাধ্যমে 4 গুণ বড় করে, তারপরে এই 4 গুণ অবজেক্টিভ লেন্সটা 4 × 10 গুণ মানে 40 গুণ বড় হয়ে আমাদের চোখের সামনে আসে। সেরকমই 10x লেন্সের মাধ্যমে 10x × 10x মানে 100x বড় হয়ে আমাদের কাছে আসে, 40x এর মাধ্যমে 400x বড় হয়ে আসে, এবং 100x এর মাধ্যমে 1000x বড় হয়ে আমাদের চোখের সামনে আসে। এই কথাটা মনে রাখবে। আচ্ছা, 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। The part of microscope that control the light intensity is A. diaphragm, B. condenser, C. iris আর D. mirror। এখানে সবার মধ্যে 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দাও, তারপর আমি বলছি এটা অ্যান্সারটা কি হবে। আমি এখানে একটা জিনিস বলার আছে। কুড়ি নম্বরের অ্যান্সারটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। 20 বি, 20 বি, 20 বি, ম্যাক্সিমাম 20 বি বলছে। উত্তর দাও, মাত্র 4জন অ্যান্সার করেছে, তাড়াতাড়ি উত্তর দাও সবাই। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, তোমরা যদি আমার সাথে ইন্টারাকশন না করো তাহলে তোমাদের নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হবে না। একজন উত্তর দিয়েছে সুনিত অপশন এ, একজন দিয়েছে অপশন সি আইরিশ, একজন দিয়েছে বি। আচ্ছা শোনো, এবার এখানে আমি একটা জিনিস বলে থাকি, এখানে অপশনটা কি হবে। জেনারেলি বেসের নিচে, এটা হচ্ছে মাইক্রোস্কোপের বেস যার উপর আমরা স্লাইড রেখে থাকি, ওকে, এখানে আমরা স্লাইড রেখে থাকি। বেসের নিচে কিছু কিছু কম্পোনেন্টস থাকে। সবার প্রথমে থাকে হচ্ছে কন্ডেন্সার লেন্স, তার নিচে থাকে হচ্ছে ডায়াফ্রাম। শোনো আমি বলে দিচ্ছি, সবার প্রথমে কন্ডেন্সার লেন্স, তারপরে থাকে ডায়াফ্রাম। এখানে একটা কোশ্চেনটা টাইপিং আমার সরি মিস্টেক হচ্ছে, ডায়াফ্রাম আর আইরিস দুটোই সেম জিনিস, এটা এরকম হবে না, আমি বলে দিচ্ছি, এটা অন্য কিছু হতো, এটা হতো তোমার হচ্ছে কেন বলে অবজেক্টিভ লেন্স হতো এখানটায়। এই যাই হোক, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কি হবে, কোশ্চেনটা ভুল ছিল টাইপিং এ। এখানে কি হয়, ডায়াফ্রাম থাকে, কোনো একটা লাইট সোর্স থেকে কতটা লাইট তো ইন্টেন্সিটি সেম রয়েছে, অথবা আমি ক্র্যাঙ্ক করতে পারি, এখানে লাইটের সুইচ রয়েছে যেখান থেকে আমি লাইট ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারি, সেটা ম্যান্ডেটরি না, সেটা ম্যাটারও না। লাইটের ইন্টেন্সিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই লাইটের ইন্টেন্সিটি কনস্ট্যান্ট থেকে কতটা লাইট সাবজেক্টের ওপর পড়বে সেটা ডিপেন্ড করে এর ওপর, আইরিস অথবা ডায়াফ্রামের ওপর, ওকে। আইরিস অথবা ডায়াফ্রাম যেমন হবে সেই অনুযায়ী তার লাইটের ইন্টেন্সিটি ডিনোট করবে। তাহলে এই অপশনটা হবে আইরিস অথবা ডায়াফ্রাম, দুটোই সেম জিনিস, দুটোই হবে, ওকে। আচ্ছা, এখানে আমি একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিই, যেটা তোমরা আশা করি সবাই জানো। ধরো কোনো একটা মাইক্রোস্কোপে আমরা কোনো স্লাইড দেখতে শুরু করব। যদি মাইক্রোস্কোপে আমরা 4x ইউজ করি, তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি। যদি মাইক্রোস্কোপে আমরা 4x অবজেক্টিভ ইউজ করি, তাহলে তার কন্ডেন্সারের পজিশন কি হবে, কন্ডেন্সারের পজিশন কি হবে, এবং তার সাথে তার ডায়াফ্রামের পজিশন কি হবে, এই কথাটা আমাকে বলতে হবে। 4x এর জন্য কি হবে কন্ডেন্সারের পজিশন, ডায়াফ্রামের পজিশন, 10x এর জন্য কন্ডেন্সারের আর ডায়াফ্রামের পজিশন কি হবে, 40x এর জন্য কন্ডেন্সার ডায়াফ্রামের পজিশন কি হবে, আর 100x এর জন্য কন্ডেন্সার ডায়াফ্রামের পজিশন কি হবে। এটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি, আশা করি তোমরা অনেকেই জানো, তাও বলে দিচ্ছি। 4x এর জন্য জেনারেলি যে কন্ডেন্সারটা থাকে না, সেটা এই বেসের থেকে সব থেকে লোয়ার মোস্ট, মানে যত দূরে থাকতে পারে তত দূরে থাকে, মানে কন্ডেন্সার লোয়ার, সব থেকে লোয়ার মোস্ট পজিশনে থাকবে, এবং ডায়াফ্রামটা কি হবে, স্লাইটলি ওপেন, ডায়াফ্রামটা অল্প একটু খোলা থাকবে, স্লাইটলি ওপেন, এবং যে 4x এর কন্ডেন্সারটা সেটা সব থেকে নিচে থাকে, লোয়ার থাকে। যদি 10x থাকে, 10x এর জন্য কি হয়, যে কন্ডেন্সারটা রয়েছে সেটা সেম 4x এর পজিশনেই থাকে, মানে সব থেকে লোয়ার থাকবে এবং স্লাইটলি ওপেন হবে। কন্ডেন্সার সব থেকে নিচে থাকবে, ডায়াফ্রাম অল্প খোলা থাকবে। আমি কি বলেছিলাম, 4x এর যে অবজেক্টিভ লেন্স তার যে অ্যাপারেচার রয়েছে, যার মধ্যে লাইট ঢুকবে, যে হোলটা রয়েছে সেটা অনেকটা বড় হয়। তাহলে যদি আমি ডায়াফ্রামটা পুরো খুলে দিই তাহলে চোখ ধাঁধিয়ে যাবে। এই কারণে জেনারেলি ডায়াফ্রামটা স্লাইটলি ওপেন থাকে, আর কন্ডেন্সার প্রপারলি ফোকাস করার জন্য কন্ডেন্সারটা একেবারে নিচে থাকে। 4x আর 10x এর জন্য সেটিংস দুটোরই সেম। যখন 40x হয় না, তখন কন্ডেন্সারটা কি হয়, মিডল পোর্শনে চলে যায়। মানে কন্ডেন্সারের 3টে পোর্শন রয়েছে, মানে 3টে পজিশন রয়েছে, একটা লোয়ার মোস্ট লেভেল, একটা হচ্ছে মিডল লেভেল, আর একটা হচ্ছে আপার মোস্ট লেভেল। এটা যদি বেস হয়, বেসের একেবারে আপার মোস্ট লেভেলে কন্ডেন্সার যেতে পারে, একেবারে মিডল লেভেলে কন্ডেন্সার যেতে পারে, আর একেবারে লোয়ার লেভেলে কন্ডেন্সার যেতে পারে। 4x আর 10x এর জন্য লোয়ার লেভেলে কন্ডেন্সারে থাকতে হয় এবং ডায়াফ্রামকে স্লাইটলি ওপেন থাকতে হয়, মানে যাতে অল্প একটু আলো পৌঁছাতে পারে।
40x এর জন্য কন্ডেন্সারকে মিডিল পজিশনে আসতে হয় এবং ডায়াফ্রামকে পার্শিয়ালি ওপেন থাকতে হয়। আমি যে টার্মগুলো বলছি সেই টার্মগুলো মনে রাখবেন। কোথায় আমি স্লাইটলি ওপেন বললাম, কোথায় আমি পার্শিয়ালি ওপেন বললাম। স্লাইটলি ওপেন মানে অল্প একটু খুলবে, মানে কি 90% বন্ধ থাকবে। পার্শিয়ালি ওপেন মানে কি 40% খোলা থাকবে। ঠিক আছে, 90% বন্ধ আর 40% খোলা, এই কথাটা মনে রাখবে। তাহলে 4x 10x এর জন্য লোয়ার মোস্ট কন্ডেন্সার ডায়াফ্রাম স্লাইটলি ওপেন, 40x এর জন্য কন্ডেন্সার মিডিল পজিশনে থাকবে আর ডায়াফ্রাম পার্শিয়ালি ওপেন থাকবে। এই টার্মগুলো মনে রাখবে, কোথায় স্লাইটলি বলছি, কোথায় আমি পার্শিয়ালি বলছি। 100x এর জন্য সবসময় মনে রাখবে কন্ডেন্সার আপার মোস্ট মানে সবার উপরে চলে যাবে কন্ডেন্সার, এবং ডায়াফ্রাম ফুললি ওপেন পুরোপুরি খোলা থাকবে। তাহলে কন্ডেন্সারের আমরা তিনটে সেটিংস দেখলাম, একটা হচ্ছে লোয়ার মোস্ট, একটা হচ্ছে তোমার মিডিয়াল পজিশনে, আর একটা হচ্ছে আপার মিডিয়াম আর লোয়ার মোস্ট। তাহলে 10x 4x এর জন্য লোয়ার মোস্ট, 40x এর জন্য মিডিয়াম, আর হচ্ছে 100x এর জন্য আপার। আর ডায়াফ্রামেরও সেম তিনটে সেটিংস, স্লাইটলি ওপেন, পার্শিয়ালি ওপেন এবং ফুললি ওপেন। স্লাইটলি ওপেন মানে কি 90% লাইট মানে প্রবেশ করতে পারছে না। তারপরে কি বলছেন, মানে 90% বন্ধ রয়েছে। এটা যদি একটা আইরিশ অথবা ডায়াফ্রাম হয় তার 90% বন্ধ রয়েছে, অল্প একটু খোলা রয়েছে, এটা হচ্ছে 4x 10x এর জন্য। 40x এর জন্য কি 40% খোলা থাকবে আর বাকি 60% বন্ধ থাকবে, যেটাকে বলছি আমি পার্শিয়ালি ওপেন। তারপরে কি বলছে 100x এর জন্য ফুললি ওপেন, পুরো ওপেন করে থাকতে হবে। এই হচ্ছে তোমার কনসেপ্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 21, হুইচ মাইক্রোস্কোপ প্রোভাইড হাই রেজলিউশন? অপশন এ লাইট মাইক্রোস্কোপ, অপশন বি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, অপশন সি ইলেকট্রন মাইক্রোস্কোপ, অপশন ডি ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ। সব থেকে বেশি রেজলিউশন কে প্রোভাইড করে? রেজলিউশন মানে হচ্ছে দুটো সেপারেট অবজেক্টকে সেপারেট হিসাবে ধরার, মানে সেপারেট হিসাবে গণ্য করার প্রবণতা। মানে আমি যদি দুটো সেপারেট অবজেক্টকে আমি দূর থেকে দেখি, যদি আমি দেখতে পারি যে দুটো সেপারেট অবজেক্ট সেপারেট, তাহলে বুঝতে হবে যে আমার চোখের রেজলিউশন ভালো। তাহলে কোন এই মাইক্রোস্কোপগুলোর মধ্যে কোন মাইক্রোস্কোপটা এই যে তোমার রেজলিউশন ক্ষমতা সব থেকে বেশি? ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই কারণে হায়ার রেজলিউশন হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। একেবারে ঠিক, সবাই ঠিক উত্তর দিয়েছো। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হুইচ মাইক্রোস্কোপ অ্যালাউ ভিউ অফ লিভিং সেল উইদাউট স্টেনিং? স্টেনিং এর মাধ্যম ছাড়া কোন মাইক্রোস্কোপে তোমার হচ্ছে প্রপার লাইভ ব্যাকটেরিয়া বা লাইভ মাইক্রো অর্গানিজমকে দেখা যায়? অ্যান্সার দাও, 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। আচ্ছা, একটা কনফিউশন হচ্ছে, কারণ মানে 21 নম্বরে বি মনে হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। না, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার বেশি থাকে না। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কি করে, কন্ট্রাস্ট তৈরি করে, যাতে করে দুটো সেপারেট অবজেক্টকে একটা ব্যাকটেরিয়ার ভিতরে অর্গানিল্লাগুলো রয়েছে না, সেই অর্গানিল্লাগুলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, যাতে করে আমরা দুটো ব্যাকটেরিয়ার মধ্যে অর্গানিল্লাকে স্পষ্ট করে বুঝতে পারি। কিন্তু এর রেজলিউশন ক্ষমতা সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের কাছে কিছুই না। ইলেকট্রন মাইক্রোস্কোপ আরো ছোট অবজেক্ট মানে 0.2 ন্যানোমিটার পর্যন্ত অবজেক্টকে দেখাতে পারে, যেখানে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ অত তো পারবে না, ওই ম্যাক্রোস্কোপিক্যালি মানে হার্ডলি 200 ন্যানোমিটার পর্যন্ত দেখাতে পারবে। এই কারণে জেনারেলি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে বলবো এখানে অপশনটা। যদি এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকতো না, তাহলে যদি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ থাকতো, তাহলে আমি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপকে বলতাম। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমাকে বলো। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, এখানে দুটোই অ্যান্সার হবে, মানে সরি, এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, দুটো অ্যান্সার হবে না, এখানে একটা জিনিস বলার আছে আমার। কি রয়েছে, এ ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, এটা হবে না। বি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, সি হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, আর ডি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে উইদাউট স্টেনিং এটাও করতে পারে না, শুধুমাত্র এই দুটো করতে পারে। কিন্তু এখানে একটা জেনারেল বিষয় রয়েছে, যেই কারণে আমি দুটো অপশনই দিয়েছি, সেটা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের মধ্যে না লিভিং অর্গানিজমের কন্ট্রাস্ট এই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের তুলনায় একটু ডাল হয়। মানে যদি আমার ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে কোনো আরবিসি কে এরকম লাগে দেখতে, তাহলে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে প্রপার আরবিসি কেও দেখা যাবে, তার মধ্যে ইন্ডেন্টেশনও দেখা যাবে। তাহলে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আরো বেশি ইমপ্রুভড। এই কারণে তুমি যদি এখানে অ্যান্সার করতে, এখানে দুটোই অ্যান্সার হবে ঠিক, কিন্তু অরিজিনালি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের কন্ট্রাস্টটা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের থেকেও বেশি ইমপ্রুভড। কেন ইমপ্রুভড হয় সেটাও আমি বলে দিচ্ছি। জেনারেলি তোমরা নিজেরাই ল্যাবে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ তৈরি করতে পারবে। কি করে তৈরি করতে পারবে? তোমরা নিজেরা যখন ল্যাবে কাজ করবে, এই পরের দিন কালকে যখন ল্যাবে যাবে, এই এক্সপেরিমেন্টটা নিজেরা করে দেখতে পারবে। কি করবে, একটা মোটা কার্ডবোর্ড নেবে, ওকে, কি বলছে,
একদম একদম ঠিকই বলেছো। তাহলে কি বলছে, আমাদের এটা বলে দিচ্ছে, একটা মোটা কার্ডবোর্ড নেবে, মোটা কার্ডবোর্ডটা কি করবে, কন্ডেন্সারের নিচে দেখবে একটা ফাঁকা জায়গা থাকে, একটা মাইক্রোস্কোপের কন্ডেন্সারের নিচে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেইখানটায় এই মোটা কার্ডবোর্ডটা রাখবে। ওকে, ওপরে কন্ডেন্সার রয়েছে, কন্ডেন্সারের লেন্স রয়েছে, আর নিচে একটা ছোট কার্ডবোর্ড রেখে দেবে। এখানে ধরো স্টেজ রয়েছে মাইক্রোস্কোপের, মানে আমরা যেরকম আমি হরিজন্টালি দেখাচ্ছি, এটা ভার্টিক্যালি হয়। এটা একটা স্টেজ রয়েছে, এখানে আমরা স্লাইড রাখি, আর এখানটায় অবজেক্টিভ লেন্স থাকে, এখানে আইপিস থাকে। কি হয়, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে লাইট সোর্স থেকে ডিরেক্ট লাইট তোমার এই কন্ডেন্সারের উপর পায় না। ডিরেক্ট লাইট না পড়ে এখানে একটা অপটিক্যালি তোমার হচ্ছে নন ট্রান্সপোর্ট মিডিয়া, মানে অপটিক্যালি ওপাসিটি আলা মিডিয়াতে এই লাইটগুলো এফেক্ট হয়ে যায়, যার জন্য কম পরিমাণ লাইট চলে আসে। কম পরিমাণ লাইট আসার জন্য কম পরিমাণ লাইট সাবজেক্টকে হিট করবে। এই কারণে জেনারেলি আমরা ব্যাকগ্রাউন্ডকে ডার্ক দেখতে পারি, এবং সাবজেক্টের যে মানে যে ব্যাকটেরিয়াগুলো আমরা দেখতে চাইছি না, সেই ব্যাকটেরিয়ার মানে অর্গানেল্লাগুলো এবং ব্যাকটেরিয়ার ভেতরে যে সেল মেমব্রেনগুলো, সেগুলো এই কম পরিমাণ লাইটকে আলাদাভাবে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করার জন্য সেটা জল জল করে জ্বলতে দেখা যায় তার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে। অপরদিকে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে কি করা হয়, সেম অ্যাপারেটর দেওয়া হয়, মানে এখানে একটা লাইট সোর্স থাকবে, তার সামনে একটা এরকম অপটিক্যালি ডেন্স মিডিয়াম থাকবে, তার উপরে থাকবে একটা কন্ডেন্সার, তার উপরে থাকবে হচ্ছে স্টেজ, এবং স্টেজের উপর একটা স্লাইড। এখানে কি হয়, এখানটা এই অবজেক্টিভ লেন্সের সামনে আর একটা কন্ডেন্সার রাখা হয়, কন্ডেন্সার না ঠিক, এখানেও একটা অপটিক মিডিয়াম রাখা হয়, যে অপটিক্যালি ডেন্স মিডিয়ামের জন্য অবজেক্টিভ লেন্সের মধ্যে সম্পূর্ণ লাইটটা প্রবেশ করতে পারে না। দেখতে পাচ্ছ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপেতে একে লাইট কমানো হলো, আর হচ্ছে ফেস কন্টাক্ট মাইক্রোস্কোপিতে কি হচ্ছে, এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে যতটা লাইট পৌঁছাচ্ছে তার থেকেও কম লাইট পৌঁছাচ্ছে। এই কারণে না প্রপার ব্যাকটেরিয়াল বা প্রপার যে মাইক্রোব্রিয়াল যে স্ট্রাকচারটা, সেটা আমরা প্রপার দেখতে পারি, সেটা জল জল করে জ্বলে, মানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের অবজেক্টিভের সামনে আর একটা অপটিক্যালি ডেন্স মিডিয়াম থাকে, আর ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের সামনে শুধু অবজেক্টিভের সামনে কোনো রকম থাকে না। তোমরা এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি নিজে ল্যাবে বানাতে পারবে, শুধুমাত্র একটা কার্ডবোর্ডকে মানে এই কন্ডেন্সারের যে মানে ইয়েটা রয়েছে না, সেটার থেকে একটু ছোট করে কাটবে, কেটে কন্ডেন্সারের নিচে লাগিয়ে দেবে। তারপরে তুমি একটা ওয়েট মাউন্ট মিরর যদি দেখো, তুমি দেখতে পারবে সুন্দর, যদি আরবিসি কে তুমি ওয়েট মাউন্ট করে দেখো, সুন্দর আরবিসি বুঝতে পারবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা কালো। একদম 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 ঠিকই বলছো তোমরা সবাই। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। ইন ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ লাইট সোর্স ইজ ইউজুয়ালি কি হবে, ইউভি লাইট, ইনফ্রারেড লাইট, ভিজিবল লাইট অর এক্স রে। তো এর অ্যান্সার কি হবে, একদম ঠিক, ইউভি লাইট। 24 নম্বর কোয়েশ্চেন। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রোভাইড, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা রয়েছে সেটা কি প্রোভাইড করে, ইন্টারনাল স্ট্রাকচার প্রোভাইড করে, সারফেস ডিটেলস প্রোভাইড করে, আর মলিকুলার কম্পোজিশন প্রোভাইড করে, না 2D ইমেজ প্রোভাইড করে। দেখো নামেই রয়েছে হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা মনে রাখবে, এটা সারফেসকে স্ক্যান করে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কি করে, সারফেসকে স্ক্যান করে, স্ক্যান করে সারফেসের ওপর যে ইন্ডেন্টেশন রয়েছে, যে পার্টিকেল রয়েছে, সেগুলোকে দেখার চেষ্টা করে। এই কারণে 24-এর অ্যান্সার হবে বি, সারফেস ডিটেলকে বেশি ভালো ডিনোট করে। চলো 25 বলছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রোভাইড, কি ধরনের মানে জিনিস প্রোভাইড করে, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ 25-এর কি হবে অ্যান্সার, দেখো নামেই রয়েছে ট্রান্সমিট করে, কি ট্রান্সমিট করে, ওরা ইন্টারনাল স্ট্রাকচারকে ট্রান্সমিট করে, তার মানে অ্যান্সার হবে সি। একটা ব্যাকটেরিয়ার যে ইন্টারনাল স্ট্রাকচার গুলো রয়েছে না, সেগুলোকেও বাইরে প্রকাশ করতে পারে, এই কারণে ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্সারটা হবে। ঠিক আছে, নেক্সট। The condition of a microscope is, sorry, the condenser of a microscope is located, এটা সবাই জানবে। 26-এর কি অ্যান্সার হবে বলো,
26 কি आंसर হবে বলো? Between object and specimen, between below stage, in the eyepiece, inside base, কি হবে आंसर? একেবারে ঠিক, below stage। 27 which objective lens provide greatest field of view? এটা একটু ট্রিকি কোশ্চেন, ট্রিকি কিছুই না, একটু ঘুরিয়ে কোশ্চেনটা করা হয়েছে। বলো, যে যার প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে সেই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে। হুইচ অবজেক্টিভ লেন্স প্রোভাইড গ্রেটেস্ট ফিল্ড অফ ভিউ? 27 অ্যান্সার দাও। 10x, 40x, 100x না 4x? ফিল্ড অফ ভিউ কে কোন লেন্সটা বেশি ভালো প্রোভাইড করে? 27 কেউ সি বলছে, কেউ ডি বলছে, কেউ সি বলছে। দেখো ফিল্ড অফ ভিউ মানে কি? ফিল্ড অফ ভিউ মানে যতটা জুড়ে, যতটা বড় স্মিয়ার আমি পাচ্ছি, যত হচ্ছে আমি 4x থেকে 100x এর দিকে যাব, তত ম্যাগনিফিকেশন বাড়ে, ম্যাগনিফিকেশন বাড়ে আর ফিল্ড অফ ভিউ কমে। এই কথাটা মনে রাখবে। ফিল্ড অফ ভিউ হচ্ছে 4x এর সব থেকে বেশি, মানে 4x আমি বেশি এরিয়া জুড়ে দেখতে পারবো। ফিল্ড অফ ভিউ মানে এরিয়া, কতটা এরিয়া আমি মাইক্রোস্কোপিক্যালি দেখতে পাচ্ছি। যত 4x থেকে 100x এর দিকে যাব, তো ফিল্ড অফ ভিউ কমতে থাকবে আর ম্যাগনিফিকেশন বাড়তে থাকবে। তাহলে কি হবে? 4x। নেক্সট, the resolving power of a microscope is defined as, resolving powerটা কিভাবে ডিফাইন করা যেতে পারে? ability to magnify small object, minimum distance between 2 points can be distinguished, ability to focus light, clarity of the image। কোনটা অ্যান্সার হবে 28 নম্বর কোশ্চেনের? বলো বলো, 28 এর অ্যান্সার কি হবে? আমি বারবার বলছি, রিজলভিং পাওয়ার মানে হচ্ছে রেজলিউশন। রেজলিউশন মানে হচ্ছে দুটো অবজেক্টকে ডিস্টিংগুইশ করে দেখার ক্ষমতা। যদি আমার 144p কোনো ভিডিও দেখি, তাহলে 144pতেও যদি আমি কোনো লেকচার দেখি না, তাহলে সেই লেকচারের মধ্যে কি লেখা রয়েছে সেটা আমি পড়তে পারবো না। মানে দুটো লেটারের মধ্যে ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি না, দুটো লেটারকে আমি আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু আমি যদি এইচডি তে ভিডিও দেখি, তাহলে দুটো লেটারের মধ্যে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এই লেটারটা কি লেখা রয়েছে। এটা 4 লেখা রয়েছে, এটাতে লেখা রয়েছে হচ্ছে 3, এই কথাটা আমি বুঝতে পারবো। তাহলে কি অপশন বি হবে এখানে অ্যান্সার। Next question, the image produced by a compound light microscope is virtual and inverted, real and inverted, virtual and upright, real or upright? মানে এটা কি? মানে ভার্চুয়াল ইমেজ করে এবং সেটা উল্টো করে। কি ধরনের উল্টো করে? ইনভার্টেড, মানে লেফটটা রাইট হয়ে যায়, রাইটটা লেফট হয়ে যায়। আর আপরাইট মানে কি? আপটা ডাউন হয়ে যায়, ডাউনটা আপ হয়ে যায়। তোমরা যখন মাইক্রোস্কোপ দেখবে, যারা সিবিসি দেখো স্মিয়ারে, তারা 28 অ্যান্সার দাও, 28 অ্যান্সার, সরি 29 অ্যান্সার দাও। যারা মাইক্রোস্কোপিতে দেখবে তারা দেখবে, যখন আমরা মাইক্রোস্কোপে তাকিয়ে তোমার মানে স্লাইডটাকে মুভ করাই, যদি আমরা স্লাইডটাকে ডান দিকে মুভ করাই তাহলে স্লাইডটা বাঁ দিকে মুভ করে, আর স্লাইডটাকে যদি আমি বাঁ দিকে মুভ করাই তাহলে সেটা ডান দিকে মুভ করে। তার মানে কি? সবার প্রথমে এটা একটা ভার্চুয়াল ইমেজ, এটা তো কোনো রিয়েল ইমেজ তো তৈরি হচ্ছে না, এটা একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। তারপরে কি বলছে? এটা ইনভার্টেড না আপরাইট। ইনভার্টেড মানে কি? রাইটটা লেফট হয়ে যাবে আর লেফটটা রাইট হয়ে যাবে। আর আপরাইট মানে কি? আপটা ডাউন হয়ে যাবে আর ডাউনটা আপ হয়ে যাবে। আমরা যদি মাইক্রোস্কোপ দেখতে দেখতে উপর নিচ যেতে চাই, তাহলে উপর নিচে আমরা ডিরেক্ট যেতে পারবো, কিন্তু ডাই বাই যাওয়ার জন্য সেটা করতে পারি না। এই কারণে বলতে হয় ভার্চুয়ালি ইনভার্টেড বলতে হয়। এর অ্যান্সারটা হবে ভার্চুয়ালি ইনভার্টেড। ওকে, নেক্সট, ইলেকট্রন মাইক্রোস্কোপ রিকোয়ার vacuum condition because option A, air strikes electron, option B, specimen dry faster, option C, lens function better, option D, prevent contamination। 30 এর কি आंसर হবে? রিচের এ একদম ঠিক উত্তর। এটা জেনারেলি এয়ার পার্টিকেল থাকলে এয়ার পার্টিকেল ইলেকট্রনকে স্ক্যাটার করে দেয়, এই কারণে আমরা হাই ভ্যাকুয়াম ইউজ করে থাকি। 31, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ ইজ মোস্ট ইউজফুল ফর অবজার্ভিং, কি ধরনের জিনিস অবজার্ভ করতে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ হেল্প করে? থিক টিস্যু সেকশন, এ অপশন, বি অপশন ট্রান্সপারেন্ট মাইক্রো অর্গানিজম, সি হচ্ছে কালার স্পেসিমেন, ডি হচ্ছে মেটাল সারফেস। বলো কোনটা হবে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপকে অবজার্ভ করতে সাহায্য করে? 31 এর আনসার কি হবে?
একেবারে ঠিক, বি অ্যান্সার হবে। নেক্সট, বোথ দ্য টার্ম ফিল্ড অফ ভিউ রেফার্স টু, কি বলছে ফিল্ড অফ ভিউ মানে এটা কি? ক্লিয়ারিটি অফ দ্য ইমেজ, ডাইমেনশন অফ দ্য ভিজিবল এরিয়া, একটু আগে আমি বলেছি, আর সি হচ্ছে লাইট ইন্টেন্সিটি, ডি হচ্ছে ফোকাল ডেপথ। ফিল্ড অফ ভিউ মানেটা কি? একটু আগে একটা কোশ্চেনে বলেছি, একটা কোশ্চেন দেখেছো কত রকম ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। একদমই ঠিক, ডায়ামিটার অফ ভিজিবল এরিয়া। 33 নম্বর কোশ্চেনের আনসার কি? ইন ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপি দ্য ইমিটেড লাইট হ্যাজ, ইমিটেড লাইটটা কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। অপশনগুলো আগে জেনে নিই। লোয়ার ওয়েভলেন্থ দেন এক্সাইটেশন লাইট, বি হচ্ছে শর্টার ওয়েভলেন্থ, সি হচ্ছে সেম ওয়েভলেন্থ, আর ডি হচ্ছে আনরিলেটেড টু ওয়েভলেন্থ। জেনারেলি ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে এরকম একটা লাইট সোর্স থাকে। লাইট সোর্স কনস্ট্যান্টলি মানে ইউভি লাইটকে ব্লাস্ট করে। ইউভি লাইট ব্লাস্ট হয়ে একটা মিররের মাধ্যমে ইউভি লাইটটা এইদিকে রিফ্লেক্টেড হয়। এখানে অবজেক্ট রয়েছে, অবজেক্ট এই ইউভি লাইটটাকে অ্যাবজর্ব করে এ ফ্লুরোসেন্ট লাইট মানে ভিজিবল লাইট ইমিট করে। এই ভিজিবল লাইটটা আমরা অবজেক্টিভের মাধ্যমে দেখতে পাই। এখানে একটা অবজেক্টিভ লেন্স রয়েছে, এর মাধ্যমে দেখতে পাই। তার মানে কি, এটা হচ্ছে লাইট সোর্স, এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা কি, এটা হচ্ছে একটা ডাইক্রোম্যাটিক তোমার ফিল্টার। ওকে, ডাইক্রোম্যাটিক ফিল্টার, যেটা হচ্ছে ইউভি লাইটকে পাস করতে দিচ্ছে না কিন্তু ভিজিবল লাইটকে পাস করতে দিচ্ছে। তাহলে এখানে অপশনটা কি হবে? লঙ্গার ওয়েভলেন্থকে এবং দেন এক্সাইটেশন লাইট। এটাকে বলে এক্সাইটেশন লাইট, মানে যে সাবজেক্ট সেটাকে এক্সাইটেড করছে, আর যেই লাইটটা ইমিট হচ্ছে সেটাকে বলে ইমিটেড লাইট। তাহলে গ্রিন কালারের যে লাইটটা সেটা হচ্ছে ইমিটেড লাইট, আর যেই লাইটটা সাবজেক্টকে এক্সাইটেড করছে যাতে করে সাবজেক্ট ফ্লুরোসেন্ট লাইট ইমিট করতে পারে সেটাকে বলে এক্সাইটেশন লাইট। তাহলে অপশন কি হবে? অপশন হবে এ। নেক্সট কোশ্চেন, ফেস্ট কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ ওয়ার্কস বাই, কিভাবে ওয়ার্ক করে? ইউজিং স্টেন। তারপরে কি বলছে? কনভার্টিং ফেজ শিফট ইনটু ইন্টেন্সিটি ডিফারেন্স, সি হচ্ছে রিফ্র্যাক্টিভ লাইট, আর ডি হচ্ছে অ্যাবজর্বিং ইউভি লাইট। এখানে বুঝতেই পারছো বি অ্যান্সার হবে, কনভার্টিং ফেজ শিফট। যেহেতু এখানে ফেজ শিফটের কথা অলরেডি বলেই দিয়েছে, কিছু কিছু সময় না অ্যান্সারের ভেতরেই অপশনের ভেতরেই তুমি উত্তর পেয়ে যাবে, সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট। 35, দ্য আইপিস লেন্স ইজ অলসো কল্ড, আইপিস লেন্সকে কি বলা হয় বলো, এটা সবাই জানবে। 35-এর অ্যান্সার কি হবে? আরো 15টা কোশ্চেন আছে, চলো তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, 10টার মধ্যে শেষ করবো। 35-এর অ্যান্সার দাও, 35-এর অ্যান্সার দাও। আইপিসকে কি বলা হয়? 35-এর অ্যান্সার কি সবাই জানো? একেবারে ঠিক, আইপিসকে অকুলার লেন্স বলে। আর অবজেক্টিভ লেন্স কি? অবজেক্টিভ লেন্সকে দ্য লেন্স ক্লোজ টু অবজেক্ট ইজ কল্ড অবজেক্টিভ লেন্স। চলো নেক্সট হচ্ছে স্মলেস্ট অবজেক্ট ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপের মাধ্যমে কোন স্মলেস্ট অবজেক্টকে আমরা দেখতে পারি, তার ডাইমেনশন কত হতে হবে? 36-এর অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বারটা তুমি লিখো, নাহলে আমি বুঝতে পারবো না। ওকে, স্মলেস্ট অবজেক্ট ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ কি হবে অ্যান্সার? 36-এর অ্যান্সার কি হবে? এই চারটের মধ্যে 10 মাইক্রন, 1 মাইক্রন, 0.2 মাইক্রন, 0.02 মাইক্রন, এর মধ্যে কি হবে? একেবারে ঠিক 0.02। 0.02 মাইক্রনের নিচে যদি কোনো সাবজেক্ট থাকে বা কোনো মাইক্রো অর্গানিজম থাকে তাহলে সেটাকে আমরা ভিজিবল মাইক্রোস্কোপের মাধ্যমে বা লাইট মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাই না। নেক্সট 37, দ্য প্রাইমারি ফাংশন অফ কন্ডেন্সার লেন্স, কন্ডেন্সারের প্রাইমারি ফাংশনটা কি? অপশন এ ইনক্রিজ ম্যাগনিফিকেশন, অপশন বি ফোকাস লাইট ইনটু দ্য স্পেসিমেন, অপশন সি প্রডিউস কালার কন্ট্রাস্ট, অপশন ডি প্রোটেক্ট দ্য স্লাইড। কি অ্যান্সার হবে এখানে? প্রাইমারি ফাংশন অফ কন্ডেন্সার 37-এর একেবারে ঠিক, ফোকাস লাইট ইনটু দ্য স্পেসিমেন।
চলো নেক্সট 38 advantage of using phase contrast microscope is stains are useless or unnecessary, B হচ্ছে হাই কস্ট, সি হচ্ছে কালার ইমেজ, ডি হচ্ছে হাই রেজলিউশন। কোনটা হচ্ছে মেন? দেখো হাই রেজলিউশনটা হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের একটা অ্যাডভান্টেজ, আবার আননেসেসারি স্টেনের নেসেসারিনেস হয় না সেটাও একটা অ্যাডভান্টেজ। কিন্তু ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ জেনারেলি ইউজ করা হয় যেহেতু আমাদের কোনো রকম স্টেনের অবজারভেশন, স্টেন স্লাইডের পড়ে না, লাইভ ব্যাকটেরিয়াকে আমরা দেখতে পারি, এই কারণে এই অপশন নাম্বার এটা অ্যান্সার হবে 38-এর। Which stain is used for electron microscopy? Which stain is used for electron microscopy? বলো ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য কোন স্টেন ইউজ করা হয়? হেমাটক্সিলিন, ইওসিন, অসমিয়াম টেট্রাক্সাইড, মিথিলিন ব্লু, কোনটা ইউজ করা হয় 39? এটা আমি বলে দিই, এটা হচ্ছে অসমিয়াম টেট্রাক্সাইড। অসমিয়াম টেট্রাক্সাইড কি করে? কোনো মাইক্রো অর্গানিজমের মধ্যে থাকা লিপিডের সাথে রিয়াকশন করে অসমিয়াম এস্টার তৈরি করে। এই অসমিয়াম এস্টার গুলো না ব্ল্যাক কালারের একটা প্রেসিপিটেট। এই যেহেতু ব্ল্যাক কালারের অসমিয়াম এস্টারের প্রেসিপিটেট মাইক্রো অর্গানিজমের উপর পড়ে, এই কারণে মাইক্রো অর্গানিজম গুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে আরো বেশি ভিজিবল হয়ে যায়। তাহলে এটা অ্যান্সার হবে, অপশন সি অ্যান্সার হবে। নেক্সট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে কি মেজার করা হয়? ম্যাগনিফিকেশন, লাইট বেন্ডিং ক্যাপাসিটি অফ দ্য মিডিয়াম, রেজলিউশন আর অ্যাবজর্বেন্স। কি লাইট মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে কি মেজার করা হয়? বলো, এটা সবাই জানবে আশা করছি। 40-এর অ্যান্সার কি হবে? একেবারে ঠিক, লাইট বেন্ডিং ক্যাপাসিটি অফ দ্য মিডিয়াম। হুইচ ফিক্সেটিভ ক্যানট বি ইউজড ফর ইলেকট্রন মাইক্রোস্কোপি? এখানে কি বলছে, এখানে যখন তুমি এরকমের কোশ্চেন পড়বে না তখন এই ক্যানটটা ভালো করে দেখবে, মানে কোন ফিক্সেটিভ ইউজ করা যায় না ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য। 41-এর অ্যান্সারটা বলো, এটা একটা ট্রিকি কোশ্চেন। যদি ক্যানটটা না দেখো সবাই বুঝতে পারবে, সবাই মনে করবে গ্লুটারালডিহাইড, অসমিয়াম টেট্রাক্সাইড, অসমিয়াম টেট্রাক্সাইড, পিক্রিক অ্যাসিড সবই তাহলে করা যায়, অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে, ঠিক মেরে দিয়ে চলে আসবে। একদমই না, একদম ঠিক করেছো তোমরা, পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড হচ্ছে এমন একটা কম্পাউন্ড, যে এমন একটা ফিক্সেটিভ যেটা জেনারেলি বেসিক প্রোটিন যেমন হিস্টোনের সাথে রিয়াকশন করে না অ্যালকালিন পিক্রেট নামের একটা ক্রিস্টাল তৈরি করে, যেটাকে বলে ক্রিস্টালিন পিক্রেট অথবা অ্যালকালিন পিক্রেট। যদি আমি অ্যালকালিন পিক্রেটটা হচ্ছে রিয়েজেন্ট যেটা হিস্টোনের সাথে রিয়াকশন করে ক্রিস্টালিন পিক্রেট তৈরি করে। এই ক্রিস্টালিন পিক্রেটটা হচ্ছে তোমার প্রোটিনকে প্রেসিপিটেট করিয়ে দেয়, এই কারণে এটা ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য একেবারে উপকার না, এই কারণে এই অ্যান্সারটা হবে সি। নেক্সট, which fixative cannot be used for electron microscopy? এটা ডবল হয়ে গেছে কোশ্চেনটা, এটা পিক্রিক অ্যাসিড হবে, বলে দিলাম, ঠিক আছে। নেক্সট 42, নেগেটিভ স্টেনিং টেকনিক ইন ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজড। নেগেটিভ স্টেনিং টেকনিক যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইউজ করা হয় সেটা কি বলো? নেগেটিভ স্টেনিং টেকনিক যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইউজ করা হয় সেটা কি বলো? সবার প্রথম অপশন হচ্ছে বেসিক ডাই, অসমিয়াম টেট্রাক্সাইড, heavy metal like Arnless acetate or fluorophores, বলো কোনটা অ্যান্সার হবে? একেবারে ঠিক, সি অ্যান্সার হবে। জেনারেলি মেটাল যেটা রয়েছে না, হেভি মেটাল কিভাবে করা হয় জানো তো? একটা স্লাইড নেওয়া হয়, যেই স্লাইডের মধ্যে আমি কোন একটা অর্গানিজমকে দেখতে চাই, সেই অর্গানিজমের সবার প্রথমে আমি সেকশন কেটে বা স্মিয়ার এখানে তৈরি মানে সেকশন কেটে রাখা হয়। তারপরে সেকশনের ওপর জেনারেলি এই ধরনের মেটাল ভেপারাইজ করা হয়, ভেপারাইজ করে স্মিয়ারের ওপর পুরো ফিক্সড করে দেওয়া হয়। ফিক্সড করে দিলে কি হবে, কোন একটা মাইক্রো অর্গানিজমের ওপর এই তোমার হচ্ছে এই মেটালের একটা সুন্দর ছোট্ট লেয়ার তৈরি হয়। যখন মাইক্রো অর্গানিজমটাকে ওয়াশ আউট করে দেওয়া হবে না, তখন বাইরে শুধু ব্যাকগ্রাউন্ড পড়ে থাকবে আর মাইক্রো অর্গানিজমের জায়গাগুলোতে হলো হয়ে থাকবে। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপির মাধ্যমে আমরা দেখতে পারবো। চলো নেক্সট 43, in fluorescent microscopy the dichromatic mirror is used for, ডাইক্রোমিক মিরর কিসের জন্য ইউজ করা হয়? রিফ্র্যাক্ট অফ
emitting light, refract of exciting light and transmit of emission light, absorb both exciting and emission light, আর D হচ্ছে increase fluorescent intensity। কোনটা হবে অ্যান্সার? 43 এর অ্যান্সার কোনটা হবে? একেবারে ঠিক। আমি একটু আগে বললাম এটা যে ডাইক্রোম্যাটিক মিরর অথবা ডাইক্রোম্যাটর যেটা রয়েছে না, সেটা ইউভি লাইটকে পাস হতে দেয় না, ইউভি লাইটকে রিফ্লেক্ট করে। আর যেটা হচ্ছে তোমার অবজেক্ট যে লাইটটা ইমার্স করছে ফ্লোরোসেন্ট লাইটটা, সেটাকে পাস হতে দেয়। তার মানে কি এক্সাইটেশন লাইটকে ও রিফ্র্যাক্ট করে, এক্সাইটেশন লাইটকে ও রিফ্র্যাক্ট করে, সরি রিফ্লেক্ট করে, আর হচ্ছে ট্রান্সমিট করে হচ্ছে ইমিশন লাইটকে, ইমিশন লাইটকে ট্রান্সমিট করে। চলো অপশন বি অ্যান্সার হবে। Next, 44. Fluorescent dye used fluorescent microscope typically absorb light in one wavelength and emit in, মানে যেই ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে কোন ওয়েভলেন্থে সে ইমিট করে, সেম ওয়েভলেন্থে ইমিট করে, শর্টার ওয়েভলেন্থে ইমিট করে, লঙ্গার ওয়েভলেন্থে ইমিট করে, অথবা ইন্টারফেরিং রেঞ্জের মধ্যে ইমিট করে। বলো 44 নম্বরের অ্যান্সার কি হবে? কি বলছে কোশ্চেনটা? সাবজেক্ট, কোনো একটা সাবজেক্ট কোনো যখন হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে ইউভি লাইট দ্বারা সংঘর্ষ হচ্ছে, তখন যে লাইটটা ইমার্স হচ্ছে সেই লাইটটার ওয়েভলেন্থ বেশি হবে, কম হবে, সেম থাকবে, না কি হবে, সেটা জিজ্ঞাসা হচ্ছে। 44 এর বি বলছে। বি কেন হবে? সবসময় মনে রাখবে ইউভি লাইট হচ্ছে যখন অ্যাবজর্বড হয় তখন ইউভি লাইট থেকে বড় ওয়েভলেন্থের লাইট আমরা দেখতে পারি, এই কারণে লঙ্গার ওয়েভলেন্থ। যদি ইউভি লাইট আমরা যদি ইউভি লাইট দেখতে পারতাম তাহলে তো আমার ফ্লোরোসেন্টের কোনো দরকার পড়তো না। ফ্লোরোসেন্ট জেনারেলি কম ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে এবং বেশি ওয়েভলেন্থের লাইট ইমিট করে, এই কথাটা মনে রাখবে। আবার সেম বলছে কি, সি অ্যান্সার হবে, সি লঙ্গার ওয়েভলেন্থ হবে। 45 ফ্লোরোসেন্ট ডাই ইউজ ফর, এটা তো রিপিট হয়ে গেছে, সরি। 46 which of the following type of microscopy allows visualization of light microscope without staining? এটাও সবাই জানো, এটা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সিফিলিসের মোটিলিটি দেখতে পারি। সিফিলিসের জন্য কে দায়ী? ট্রিপোনিমা প্যালিডাম। সেই ট্রিপোনিমা প্যালিডামের যে মোটিলিটি, মানে কর্কস্ক্রুর মতো যে মোটিলিটি, সেটা আমরা দেখতে পারি। নেক্সট, the refractive index of immersion oil is approximately equal to of, এটা তোমরা জানো, বলে দাও আমাকে। 46 এর অ্যান্সার কি হবে? আর 4টে কোশ্চেন আছে, আর অধৈর্য হয়েও না, আর 4টে কোশ্চেন আছে মাত্র, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। আর এই যে পুরো পিপিটা, সেটা তোমাদের এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, পিপিটিটা, যেটা সলভড পিপিটি, ঠিক আছে, অসুবিধা নেই। 46 এর অ্যান্সার কি হবে? ইমার্শন অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা, সেটা কিসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সমান হয়? 46 এর অ্যান্সার দিচ্ছে এআর। এআর হবে না বাবা, এআর হবে না, ওয়াটারও হবে না, অ্যান্সার হবে গ্লাস। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সমান হবে। আবার একটা ইমেজ বেস কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট? এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছে, ভালো করে দেখবে ইনস্ট্রুমেন্টটা, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টে দেখো অনেক বড় একটা টেবিল টপ ইনস্ট্রুমেন্ট, যার সাথে মনিটর রয়েছে। 47 এর কি অ্যান্সার হবে? 47 এর কি অ্যান্সার হবে? কি ধরনের ইনস্ট্রুমেন্ট এটা? একেবারে ঠিক, এটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ। চলো নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এটা আরেকটা ইমেজ কোশ্চেন। এখানে তোমরা একটা মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছ, এই মাইক্রোস্কোপটা কি ধরনের মাইক্রোস্কোপ? 48 এর অ্যান্সার দাও। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, বাইনোকুলার মাইক্রোস্কোপ, টাইনোকুলার মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, কি ধরনের মাইক্রোস্কোপ এটা? 48 এর অ্যান্সার দাও এবার। কোশ্চেনটা লিখবে, তারপরে অ্যান্সার দেবে, ওকে? কোশ্চেনের নাম্বারটা লিখবে, তারপরে অ্যান্সার দেবে। 48 লিখবে, তারপরে তোমার যেটা অ্যান্সার সেটা অ্যান্সার দেবে। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, কি ধরনের ইনস্ট্রুমেন্ট এটা? 48 এর বি বলছে, বাইনোকুলার মাইক্রোস্কোপ। সবাই বি বলছে, আচ্ছা। কেউ আবার ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপও বলছে। সবাই বি বলছে। আচ্ছা, আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই তোমাদের। এই যে মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ। ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ যেমন বাইনোকুলার মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখা যায়, সেরকম ট্রাইনোকুলার মাইক্রোস্কোপের ওপরে একটা ক্যামেরা মাউন্ট করা থাকে, যেটা তোমার ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের থ্রুতে তুমি দেখতে পারো।
তাহলে এটা কি ধরনের মাইক্রোস্কোপ? এটা একটা ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ। চলো নেক্সট। এবার বলছে, এবার এই ধরনের ইমেজ বেস কোশ্চেনও দেয়। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ রিকোয়ার্ড টু গেট দিস টাইপ অফ মাইক্রোস্কোপিক ভিউ? হ্যাঁ, উপরেরটা ক্যামেরা, এই ক্যামেরাওয়ালা এই মাইক্রোস্কোপটা এটাকে বলা হয় ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ। হ্যাঁ, বুঝতে পেরেছো, তোমরা ফার্স্ট দেখেছো, বাট এটা হচ্ছে, এটাকে বলে ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ। এবার 49 এর অ্যান্সার দাও, আর একটা কোশ্চেন আছে, তাহলে তারপর আমরা শেষ করব। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ রিকোয়ার্ড টু গেট দিস টাইপ অফ মাইক্রোস্কোপিক ভিউ? এই ধরনের মাইক্রোস্কোপিক ভিউ এর জন্য কোন ধরনের ওয়েভলেন্থ লাগে? 620 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট লাগে, 550 ন্যানোমিটারের লাগে, 400 ন্যানোমিটারের লাগে, না নান অফ দিস লাগে? 49 এর অ্যান্সার কেউ দিচ্ছে বি। ভালো করে ভেবে অ্যান্সার দাও। এটা কিসের, সবার প্রথমে দেখো এটা কিসের ফিল্ড দেখাচ্ছে, এটা কিসের মাইক্রোস্কোপিক ভিউ দেখাচ্ছে? এটা একটা ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের ভিউ দেখাচ্ছে, বাইরের ব্যাকগ্রাউন্ডটা কালো আর তার সাথে সবুজ সবুজ আলো জ্বলছে। তাহলে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের জন্য কত ওয়েভলেন্থের লাইট ইউজ করা হয়? ইউভি লাইট ইউজ করা হয়। তার মানে কি অ্যান্সার হবে 400 ন্যানোমিটার। ওকে, সি অ্যান্সার হবে 49 এর। চলো নেক্সট, লাস্ট কোয়েশ্চেন এটা। হ্যাঁ, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের জন্য কত ন্যানোমিটার লাইট ইউজ করা হয়? ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের জন্য 400 ন্যানোমিটার লাইট ইউজ করা হয়। ওকে, রেজলিউশন পাওয়ার অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। রেজলিউশন পাওয়ার অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ আমি অনেকক্ষণ আগেই বলেছি, কত হবে বলে দাও তোমরা। বলো এটা অ্যান্সার কি হবে? 50 এর অ্যান্সার কি হবে? এটাই লাস্ট কোয়েশ্চেন, এটা অ্যান্সার বলে দাও। রেজলিউশন পাওয়ার অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের যে এই ক্ষমতা রেজলিউশন পাওয়ার, এর নিচে আর কোনো আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট নেই যে এর নিচেও দেখতে পায়। সবাই অ্যান্সার দিচ্ছে বি, 0.2 মাইক্রোমিটার। আরে বাবা, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ লেখা রয়েছে, এখানে লাইট মাইক্রোস্কোপ লেখা নেই। লাইট মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার 0.2 মাইক্রোমিটার, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার 0.1 ন্যানোমিটার। আমি কি বলেছিলাম? এই ইউনিটটা ভালো করে দেখবে, ইউনিটটা ভালো করে দেখবে। এখানে মাইক্রোমিটার রয়েছে, বাকিগুলো ন্যানোমিটার রয়েছে। ন্যানোমিটার মানে কি? মাইক্রোমিটারের 1000 ভাগের 1 ভাগ। সবার প্রথমে বলেছি 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু সি আর ডি, না ডি হবে, ডি, ডি অ্যান্সার হবে 0.1 ন্যানোমিটার। 0.1 ন্যানোমিটারের নিচে থাকতে পারে না। 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 1000 ন্যানোমিটার, আর 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, 50 ডি বলেছিল, ওকে, কোনো সমস্যা নেই, তোমার কথা বলছি না, অনেকে বি দিচ্ছিল তাদের বলেছিলাম। ওকে, চলো এখানটায় এই তোমাদের এই কারণে আমি বলছি, যাতে এই কোশ্চেনগুলো একটু ট্রিকি কোশ্চেনগুলো আমি কেন চুজ করেছি, যাতে তোমরা যখন পরীক্ষা দেবে তখন ভালো করে কোশ্চেনটা পড়বে। এখানে কিন্তু কোথাও নর্মাল অবজেক্ট মানে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের কথা বলেনি বা লাইট মাইক্রোস্কোপের কথা বলেনি। এখানে সবাই দেখবে রেজলিউশন পাওয়ার অফ মাইক্রোস্কোপি, সবাই জানে পড়েছে লাইট মাইক্রোস্কোপির পাওয়ার হচ্ছে 0.2 দিয়ে দেবে, কিন্তু তা তো না, কোশ্চেনটা দিয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপি, এই কারণে সেটা হবে 0.1 ন্যানোমিটার। ভালো করে করবে, তারপরে কোশ্চেনটার অ্যান্সার দেবে, তাহলে কি হবে, তোমাদের ভুল হওয়ার প্রবণতা কমে যাবে। আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটা প্রথমে বলেছিলাম, এখানে যেমন তুমি দেখতে পাচ্ছ পুরো লেখাটা পুরো একটা সাদা ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে রয়েছে, খুব ভালো বুঝতে পারছো, কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে তখন ওয়াটার মার্ক দিয়ে পুরো ভরিয়ে দেয়, তোমার রোল নাম্বারটা ওয়াটার মার্ক হিসাবে থাকবে পুরো পেপারের মধ্যে, এই কারণে ভালো করে কোনো কিছু বোঝা যায় না, এই কারণে অনেক সময়ও লাগে। সুতরাং চেষ্টা করবে যাতে তুমি মানে তোমাদের যে ইমেজ দিচ্ছে, ইমেজ বেস কোশ্চেন দিচ্ছে, ইমেজটাকে ভালো করে দেখা, যে কোশ্চেনটা দিয়েছে কোশ্চেনটাকে ভালো করে বোঝা, আর অপশনগুলোকে ভালো করে বোঝা, তারপরে তুমি ওগুলোকে করবে। আদারওয়াইজ তুমি কোনো কোশ্চেন হাত দেবে না, না বুঝে অর্ধেক পড়ে কোনো কোশ্চেন হাত দিলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এই অবধি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে একটু অ্যাপে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে ক্লাসের রিভিউটা একটু দিয়ে দেবে, ক্লাসটা কেমন হয়েছে, ঠিক আছে?